গুরুত্বের বেসিসটা এখানে আমরা দিয়ে দিয়েছি, এখানে আমাদের ইম্পর্টেন্ট বেশি। এটা হচ্ছে প্রিলি প্লাস রিটেন, দুই জায়গার জন্য ইম্পর্টেন্ট, এটা অনলি প্রিলির জন্য ইম্পর্টেন্ট। আর বাংলা গদ্যের সূচনা, এখান থেকে প্রিলিও আসতে পারে, রিটেনও আসতে পারে, এইটা হচ্ছে বেসিস আমরা দিয়ে দিলাম। এখানে দেখা যায় আমাদের একটা স্টাইল দেওয়াই আছে। প্রিলিমিনারির জন্য এটা ইম্পর্টেন্ট, রিটেনের জন্য এই যে দেখো, ডাবল ডাবল ইম্পর্টেন্ট, কত বেশি। এরপর আমরা কবি গান ও পুঁথি সাহিত্য সামটাইমস, এটা এটা এখন সামনে থেকে, এখন যিনি প্রশ্ন করেন উনি এটাকে খুব পছন্দ করেন, এটা থেকে বেশি বেশি প্রশ্ন আসবে, আগে কম আসতো। এখন আমরা চলে আসি লোকসাহিত্য ময়মনসিংহ গীতে, আমরা দেখি আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে লোকসাহিত্য। এই লোকসাহিত্যটা আসলে কি? এটা পৃথিবীতে একটা বিরল ঘটনা। বাংলাদেশে লোকসাহিত্য আবিষ্কার হওয়ার পর 23টি ভাষায় এটা অনুবাদ করা হয়েছে। তাহলে লোকসাহিত্য গুলা এত বেশি রিচ, বিশেষ করে ময়মনসিংহ গীতিকা 23টি ভাষায় অনুবাদ করা হয়েছে। তো লোকসাহিত্য কি, সংক্ষেপে আবার ইংরেজিতে আবার এটাকে বলা হয় ফোকলোর। মাঝে মাঝে পরীক্ষায় আসে লোকসাহিত্যের ইংরেজিটা কি, তখন বলতে হয় ফোকলোর। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে লোকসাহিত্য, একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা মুখে মুখে হচ্ছে, মুখে মুখে, মানুষের মুখে মুখে যে সাহিত্য, সেটাকে আমরা কি বলি? লোকসাহিত্য বলি। এটা বোধহয় আমরা মোটামুটি সবাই জানি। এখন অনেকে বলতে পারো যে ভাইয়া, এটা মুখে মুখে হওয়ার কথা, কিন্তু এটা তো গ্রন্থ আকারে আমরা পাই। আমরা তো এটা গ্রন্থ আকারে পাই, তাহলে এটা তো আর মুখে মুখে নাই। তখন বলতে হবে এইটা শত শত বছর মুখে মুখে ছিল, আর গ্রন্থ আকারে পাই আমরা আধুনিক যুগে। এই যে গ্রন্থ আকারে পাই, এই জন্য কয়েকজন বিখ্যাত ব্যক্তির কি আছে, অবদান আছে, কারণে আমরা গ্রন্থ আকারে পাই, নাইলে আমরা পেতাম না। তাহলে সেই বিখ্যাত ব্যক্তিগুলো আসলে কারা কারা এই মানুষের মুখে মুখে সাহিত্যকে গ্রন্থ আকারে এনেছেন, তাদের নামটা দেখি। কলিকাতা বিশ্ববিদ্যালয়, আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়কে সংক্ষেপে কি বলা হয়, ডাবি। আর কলিকাতায় এরকম একটা বিশ্ববিদ্যালয় আছে, সেটাকে বলা হয় কবি। এই কবির যিনি কি ছিলেন, আচার্য বা চ্যান্সেলর, ওনার নাম এই আশুতোষ ছিল, আশুতোষ মুখোপাধ্যায়। এই আশুতোষ মুখোপাধ্যায় কি করলেন, একবার ময়মনসিংহ ঘুরতে আসলেন। ঘুরতে আসার পর আশুতোষ মুখোপাধ্যায়ের সম্মানে, যেহেতু এত বড় ব্যক্তি, ময়মনসিংহ এলাকায় একটা পালা আছে, কাহিনী আছে, সেটা মহুয়া পালা বা মহুয়া কাহিনী। সেই মহুয়া পালাটা কি করলো, থিয়েটার করলো। ময়মনসিংহের লোকাল শিল্পীরা থিয়েটার করার ফলে, এই ময়মনসিংহের লোকাল শিল্পীরা থিয়েটার করার ফলে এই পরবর্তীতে আমরা দেখতে পাই, একটু দাঁড়াও আমি কেটে নিই কিছু অংশ। এই থিয়েটার করার ফলে আশুতোষ এই থিয়েটারটা পছন্দ করলো। যখন আশুতোষ এই থিয়েটার পছন্দ করলো, তখন আশুতোষ অবাক হইলো যে এত সুন্দর জিনিস, মহুয়া পালার মতো এত সুন্দর সুন্দর কাহিনী, এত সুন্দর নায়িকা, এত সুন্দর ট্রাজেডি, এত সুন্দর ভাষা লোক সাহিত্যের, এগুলো আপনারা পেলেন কই? তখন আশুতোষকে জানানো হলো যে ময়মনসিংহে এরকম আরো কি আছে, শত শত সুন্দর সুন্দর কাহিনী আছে। যখন তাদেরকে এটা জানানো হলো এরকম শত শত সুন্দর সুন্দর কাহিনী আছে, তখন তারা ভাবলেন যে এক কাজ করি, এই কাহিনীগুলোকে সংগ্রহ করি। তাহলে কে ভাবলেন? এই আশুতোষ মুখোপাধ্যায় ভাবলেন সংগ্রহ করি। তিনি বললেন যত টাকা লাগে সমস্ত টাকা আমি দেবো, সমস্ত টাকা আমি দেবো। আচ্ছা, আমি 1 মিনিট একটু অপেক্ষা করতে হবে, এই যে আমার মার্কার এরকম হয় কেন, 1 মিনিট অপেক্ষা করতে হবে, 1 মিনিট, 1 মিনিট বিরতি, 1 মিনিট।
শিক্ষার্থীবৃন্দ, এখন কি ওকে? এখন সাউন্ড ওকে কিনা? আমাদের প্যানে একটু সমস্যা করছিল, তাই আমরা একটু সময় নিলাম। সাউন্ড ওকে? ওকে, তাহলে আমরা আবার ব্যাক করি। হ্যাঁ, আলোচনায় আমরা ফিরে আসি। আলোচনায় ফিরে আসি, এর মধ্যে একটু আমাদের এটা একটু ক্লিয়ার করে নিই। ক্লিয়ার করে নেই, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, যে কথা বলছিলাম সেটা হচ্ছে আমি আশুতোষ মুখোপাধ্যায়ের একটা ক্রেডিট দিতে চাচ্ছিলাম। যে আশুতোষ মুখোপাধ্যায়কে যখন মহুয়া পালাটা দেখানো হলো, তখন এই মহুয়া পালাটা দেখে তিনি কি হলেন? মারাত্মক খুশি হলেন। এবং তিনি এই মহুয়া পালাটা দেখে খুশি হওয়ার ফলেই তিনি কিন্তু পরবর্তীতে কি করলেন? বললেন যে আমি এগুলাকে সংগ্রহ করতে চাই। আমি আসলে কি সংগ্রহ করতে চাই? এই লোক সাহিত্যগুলা সংগ্রহ করতে চাই। তাহলে প্রথম যিনি উদ্যোগটা নিয়েছেন, সেই ব্যক্তিটির নাম কি? প্রত্যেকে একটা লেটার লিখতে হবে। যেই ব্যক্তিটি এই লোক সাহিত্যগুলোকে সংগ্রহ করার উদ্যোগ নিয়েছেন, সেই ব্যক্তিটির নাম কি? সেই ব্যক্তিটির নাম হচ্ছে আশুতোষ। উনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের কি ছিলেন? আচার্য ছিলেন। এরপর আমরা আশুতোষের পর যাকে পাবো, আশুতোষের পর আমরা যাকে পাবো তিনি হচ্ছেন ডক্টর চন্দ্রকুমার দে। তা তিনি হচ্ছে আবার জসীমউদ্দিনের ঘনিষ্ঠ বন্ধু ছিল। ডক্টর চন্দ্র ডক্টর দীনেশ চন্দ্র সেন। উনি জসীমউদ্দিনের অনেক ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, ডক্টর দীনেশ চন্দ্র সেন। এই জসীমউদ্দিনের বন্ধু, ইনি আবার বাংলা বিভাগের চেয়ারম্যান ছিলেন। তখন আশুতোষ কিন্তু তাকেও নিয়ে এসেছিল এবং তাকে দায়িত্ব দিয়েছিল যে দিনেশ, তুমি এগুলোকে সংগ্রহ করো। এবার দেখা যায় ময়মনসিংহ অঞ্চলে দিনেশ ঢুকলেন, কিন্তু ময়মনসিংহ অঞ্চলের সকল মানুষকে চিনেন না। কে কে কাহিনীগুলা জানে সেটাও দিনেশ চিনেন না। তাহলে ময়মনসিংহ মানুষের কে কে, কোন বৃদ্ধ মানুষ, কোন মুরব্বী মানুষ কাহিনী জানে, এটা তো আর দিনেশ তাদেরকে চিনেন না। তাহলে এটা কে চিনে? এটা হচ্ছে এই চন্দ্রকুমার দে ভালো চিনে। পরবর্তী দিনেশ বললেন যে চন্দ্রকুমার দে, আমি তোমাকে কি দিব? বেতন দিব, 6 টাকা বেতন দিব, তুমি আমাকে সহায়তা করো। এরপর চন্দ্রকুমার দেও এর সাথে যুক্ত হলেন। তাই আশুতোষ যেহেতু টাকা পয়সা দিয়েছেন, তাই তাকে আমরা বলি পৃষ্ঠপোষক। আর চন্দ্রকুমার দে মানুষের কাছে ঘুরেছেন, যেমন ধরো তোমার বাড়ি ময়মনসিং, তোমার কাছ থেকে গিয়েছে একটা কাহিনী আনতে, তুমি কাহিনী অর্ধেকটা বলতে পারছো, বাকি কাহিনী পারে না। গেছে তোমার নাতির কাছে আনতে, নাতি আবার অর্ধেকটা পারে, পারে না। নাতি আবার পাঠাইছে পুতির কাছে, পুতি আবার পুরোটা পারে। এইভাবে কষ্ট করে করে সংগ্রহ করেছেন চন্দ্রকুমার দে। তাই চন্দ্রকুমার দে কে আমরা বলি লোক সাহিত্যের সংগ্রাহক। তাহলে এক লোক যদি পৃষ্ঠপোষক হয়, আরেক লোক সংগ্রাহক। আর দীনেশচন্দ্র সেন হচ্ছে এই সবগুলো সংগ্রহ করে তার কাছে বই দিছে, তিনি বই আকারে সেটাকে কি করেছেন? প্রকাশ করেছেন। তাহলে বই আকারে প্রকাশ করলে তাকে আমরা বলি সম্পাদক। তাহলে খেয়াল করতে হবে, জেনারেলি তিনি সম্পাদক, কিছু বই ভুল আছে, তারপরে তিনি সম্পাদক। আর সংগ্রাহক কিন্তু চন্দ্রকুমার দে, এই লোকের পরিশ্রম সবচেয়ে বেশি ছিল। এরপর আমরা দেখি দিনেশ যখন এসেছে সংগ্রহ করতে, তাহলে দিনেশের বন্ধু জসীমউদ্দিন, জসীমউদ্দিন তার সাথে দেখা করতে যাবে না? তখন জসীমউদ্দিন কিন্তু দেখা করতে গেছে কার সাথে? দিনেশের সাথে। এবং জসীমউদ্দিন ময়মনসিংহ যাওয়ার ফলে উনি দেখলেন যে ধান নিয়ে কৃষকরা মারামারি করে, ধান নিয়ে কৃষকরা মারামারি করে। এসব দেখার পরেই জসীমউদ্দিন একটা মহাকাব্য লিখে ফেললেন। ময়মনসিংহ যাওয়ার ফলে তিনি এটা লিখতে পারলেন। সেটা হচ্ছে নকশিকাঁথার কি মাঠ। এই ধান নিয়ে কৃষকদের মারামারি, এটা নিয়ে তিনি নকশিকাঁথার মাঠ লিখে ফেললেন। তাহলে তোমরাই বলো তো দেখি, নকশিকাঁথার মাঠ এর কাহিনী কোন অঞ্চলের কাহিনী? নকশিকাঁথার মাঠ এর কাহিনী কোন অঞ্চলের কাহিনী বলো? গছ, এই তো ময়মনসিংহ অঞ্চলের আরেকজন বলেছে স্পেশালি গফরগাঁওয়ের কাহিনী, ঘটনা সত্যি। তাহলে জসীমউদ্দিনের সাথে লোক সাহিত্যের কি আছে? সম্পর্ক আছে। জসীমউদ্দিনের সাথে লোক সাহিত্যের সম্পর্ক আছে। তিনি ভালো যে পালাটাই, মহুয়া পালাটা আছে, মহুয়া পালাটাই সে সংগ্রহ করে ফেলেছে। তাহলে জসীমউদ্দিনের একটা বিশাল অবদান আছে, এই জায়গায় জসীমউদ্দিনের অবদান আছে। এরপর আমরা দেখবো কি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। এই যে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের যতগুলা ঠাকুরমার ঝোলা ঝালা আছে, এই যত ঠাকুরমার ঝোলা ঝালা আছে দক্ষিণারঞ্জন, এই সবগুলা হচ্ছে দক্ষিণারঞ্জনের মিত্র। যদি বলা হয় ঠাকুরমার ঝুলি কে সম্পাদনা করেছেন? দক্ষিণারঞ্জন মিত্র। ঠান দিদির থলে কে সম্পাদনা করেছেন? দক্ষিণারঞ্জন মিত্র। এই ঝোলা ঝালা ব্যাগ থলে এগুলা থাকলেই এই দক্ষিণারঞ্জন মিত্র হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমরা দেখলাম পৃষ্ঠপোষক আশুতোষ, আর সংগ্রাহক চন্দ্রকুমার দে, আর সম্পাদক হচ্ছে দীনেশ চন্দ্র সেন, আর জসীমউদ্দিন মুভাপালা সম্পাদক, আর জসীমউদ্দিনকে আমরা লোক সাহিত্যের হেল্পারও বলে থাকি। আর ডক্টর আশরাফ সিদ্দিকী, ডক্টর আশরাফ সিদ্দিকী হচ্ছে লোক সাহিত্যের বিখ্যাত গবেষক। ইনি আবার লোক সাহিত্য নিয়ে প্রচুর কি করেছেন? গবেষণা করেছেন। ডক্টর আশরাফ সিদ্দিকী লোক সাহিত্য নিয়ে প্রচুর গবেষণা করেছেন। তাকে আমরা চিনলাম। আরেকজন ব্যক্তির নাম আমাদের পড়তে হবে, ওনার নাম হচ্ছে জর্জ আব্রাহাম গিয়ারসন। উনি আসলে কোন জায়গা নিয়ে কাজ করেছেন? জর্জ আব্রাহাম গিয়ারসনকে আমরা একাধিক জায়গায় পাই। উনি বাংলা ব্যাকরণ নিয়েও কাজ করেছেন, জর্জ আব্রাহাম গিয়ারসন। তাহলে এই লোক ব্যাকরণ নিয়ে কাজ করেছে, এই লোক আবার লোক সাহিত্য নিয়ে কাজ করেছে। উনি কিন্তু একজন ইংরেজ, মানে বাংলাদেশি নন, পর্তুগিজ জর্জ আব্রাহাম গিয়ারসন। এই জর্জ আব্রাহাম গিয়ারসনকে আমরা দেখি উত্তরবঙ্গের যে গীতিকা গুলো আছে, উত্তরবঙ্গের কিছু গীতিকা আছে, এই রাজা রানীর কাহিনী, যেমন ধরো
এই অঞ্চলে প্রচলিত ছিল রাজা মানিকচন্দ্রের গান, রানী ময়নামতীর কাহিনী, গোপীচন্দ্রের সন্ন্যাস। এই যে উত্তরবঙ্গের যে গীতিকাগুলা, সেই গীতিকাগুলা যিনি সম্পাদনা করেছেন, সেই সম্পাদকের নামই হচ্ছে তোমার জর্জ আব্রাহাম গিয়ারসন। তাহলে আমার মনে হয় মূল কথাগুলো তোমরা বুঝতে পেরেছো। এখন আমি দেখি তোমাদের কয়েকটা উত্তর জানতে চাই, তাহলে আমরা বুঝতে পারবো তোমরা এটা বুঝতে পেরেছো কিনা। বলো তো, মহুয়া পালাটা সম্পাদনায় কার অবদান আছে? মহুয়া পালাটা, গুড, জসীমউদ্দিন হয়ে গেছে। তাহলে এবার বলো, পৃষ্ঠপোষক কে? পৃষ্ঠপোষক, লোক সাহিত্যের পৃষ্ঠপোষক কে টাকা পয়সা দিয়ে কে উদ্যোগ নিয়ে সহায়তা করেছেন লোক সাহিত্যের পৃষ্ঠপোষক? আশুতোষ। আশুতোষ হয়ে গেছে। এবার বলো, লোক সাহিত্যের সংগ্রাহক, যিনি কখনো নানির কাছে গিয়েছেন, নাতনির কাছে গিয়েছেন, মামার কাছে গিয়েছেন, ভাগনার কাছে গিয়েছেন, চন্দ্রকুমার দে হচ্ছে সংগ্রাহক। এবার বলো, সমস্ত সংগ্রহগুলা দিয়ে বই আকারে ছাপিয়েছেন, লোক সাহিত্যের বই ছাপিয়েছেন, তাকে আমরা বলি সম্পাদক। তাহলে সম্পাদক কে? সম্পাদক হচ্ছে দীনেশ চন্দ্র সেন। গুড, থ্যাংক ইউ। দীনেশের একজন বন্ধুর নাম বলো তো, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিপার্টমেন্ট থেকে লেখাপড়া করেছেন। দীনেশের বন্ধু জসীমউদ্দিন। গুড। ময়মনসিংহ গীতিকার কাহিনী, ময়মনসিংহ গীতিকার কাহিনী, আচ্ছা যাই হোক, নকশিকাঁথার মাঠের কাহিনী কোন অঞ্চলের কাহিনী বলো? তিনি দেখেছেন। গুড, ময়মনসিংহের কাহিনী। সব হয়ে গেছে। ডক্টর আশরাফ সিদ্দিকী লোক সাহিত্যের কি হিসাবে বিখ্যাত? ডক্টর আশরাফ সিদ্দিকী লোক সাহিত্যের গোফর গায়ে মানুষ সবসময় মারামারি করে। গোফর গায়ে মানুষ ট্রেনে উঠে ভাড়া দেয় না। গুড, রিসার্চার বা গবেষক হিসাবে বিখ্যাত। থ্যাংক ইউ, হয়ে গেছে। এবার বলো, লোকসাহিত্য আমরা দেখি কিছু লোকসাহিত্য পাওয়া গেছে ময়মনসিংহ থেকে, কিছু লোকসাহিত্য পাওয়া গেছে উত্তরবঙ্গ থেকে। এবার বলো, উত্তরবঙ্গের লোকসাহিত্য গুলা কৃষকের মুখ থেকে কে সংগ্রহ করেছে এবং সম্পাদনা করেছেন বই আকারে? হ্যাঁ, জোসেফ রাম গিয়ারসন। উনি আবার বাংলা ভাষার সাথে ওনার কি আছে, অনেক সম্পর্ক আছে। তাহলে আমরা দেখলাম এইগুলো। এরপর যদি আমি বলি তোমাকে, ঠান দিদির থলে, ঠান দিদির থলে, ঠান দাদার থলে, ঠাকুরমার ঝুলি, ঠাকুরমার ঝোলা, এই ঝোলা ঝালা থলে ব্যাগ, এগুলার সাথে কার কার নাম জড়িত? দক্ষিণারঞ্জনের নাম জড়িত। কারেক্ট অ্যান্সার, হয়ে গেছে। তাহলে লোকসাহিত্য তোমরা কি সবই বুঝো। লোকসাহিত্যের ইংরেজি নাম ফোকলোর, আমরা আগেও বলেছিলাম। এবার আমরা দেখি লোকসাহিত্যের কয়েকটি বিখ্যাত বিখ্যাত ধারা, সেই লোকসাহিত্যের ধারাগুলো তো আমাদের দেখতে হবে, ঠিক না? লোকসাহিত্যের ধারা, এখন আমরা দেখি লোকসাহিত্যকে, অনেক লোকসাহিত্যের ধারা, অর্থাৎ লোকসাহিত্যের মধ্যে কি কি আছে, ঠিক আছে? কি কি আছে লোকসাহিত্যের মধ্যে? সবার আগে যেটা সৃষ্টি হয়েছে সেটা কি? ছড়া। আমরা জানি লোকসাহিত্যে সবার আগে ছড়া তৈরি হয়েছে। লোকসাহিত্যে আমরা বিখ্যাত বিখ্যাত দেখেছি, লোকসাহিত্যে গান আছে। লোকসাহিত্যে আবার টুকটাক কি আছে? কবিতা আছে। লোকসাহিত্যের আরো একটা বৈশিষ্ট্য, বিভিন্ন ধরনের কি আছে? কথা আছে। লোকসাহিত্যের আরেকটা বৈশিষ্ট্য কি? বিভিন্ন ধরনের গীতিকা আছে। গীতিকাকে আবার ইংলিশে আমরা নাম দিয়েছি কি? ব্যালাড। তাহলে লোকসাহিত্যের গীতিকা আছে বা ব্যালাড আছে, যা গীতিকা তাই ব্যালাড। এবার গীতিকা বলতে আমরা কি বুঝি? গীতিকা আসলে এক ধরনের কি? কাহিনী, কাহিনী কাব্য। গীতিকাকে তুমি কি বলতে পারবা? কাহিনী কাব্য। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে গীতিময়তা এবং কাহিনী দুইটার সম্মিলন হচ্ছে গীতিকার মধ্যে। গীতিময়তা মানে গান ধর্মী, গান আকারে গাওয়া যায়, এবং কাহিনী, মূলত এই দুইটা হওয়ার কারণে এটাকে ব্যালাড বা গীতি কবিতা বলা হয়। প্রধান ফিচার হচ্ছে এটার কাহিনী, বাট নট গান। তবে এই গীতিকা গুলা আগে কি আকারে গাওয়া হইতো? গান আকারেও কিন্তু গাওয়া হইতো। বুঝতে পেরেছো? তাহলে এই লোক সাহিত্যের অনেকগুলা ধারা আমরা দেখলাম। লোকসাহিত্যে বিভিন্ন ধরনের বচন আছে, তোমরা পড়েছো। কারো কারো মতে খনা একটা আলাদা মহিলা, ওনাকে আমরা বলি খনার বচন। কারো কারো মতে ডাক একটা আলাদা মহিলা, ওনাকে বলি আমরা ডাকের বচন। আবার কেউ কেউ বলেন এরা একই ব্যক্তি, তখন আমরা বলি ডাক ও খনার বচন। জেনারেলি এটাও মধ্যযুগের সাহিত্য, কিন্তু কোনো কোনো গবেষক এটাকে প্রাচীন যুগের সাহিত্য বলে। তাহলে আমরা বিভিন্ন ধরনের বচনও বললাম। এখন আবার আমরা দেখি কথা, আবার মানুষ জিজ্ঞাসা করে কথা আবার কয় প্রকার। তারপরে আমরা দেখি কিছু রাজা থাকে, কিছু রানী থাকে। এক যে ছিল রাজা, এক যে ছিল রানী। এক যে ছিল রাজা রাজকুমার, একজন ছিল রাজকুমারী। এইগুলার কাহিনী হচ্ছে সব রূপকথা, ঠিক না? রূপকথা। তারপর তোমরা পড়েছো এক যে ছিল শেয়াল মামা, এক যে ছিল টাইগার মামা। এগুলো তোমরা পড়েছো কিনা, শেয়াল এবং টাইগারের কাহিনী? এরপর শেয়াল সব সময় কি হয়? চালাক হয়। টাইগার একটু বলদ হয়। আবার আমরা এক টাইগার মামার কাহিনী পড়েছি, এক খরগোশের কাহিনী পড়েছি। টাইগারের অত্যাচারে বনের সব খরগোশ গিয়ে টেনশনে পড়ে যায়, পরে এক খরগোশ টাইগারকে গিয়ে বলে তোমার মতো আরেকটা টাইগার আছে, তারপর চলো কুয়ার কাছে নিয়ে যায়। এরপর টাইগার যখন কুয়ার দিকে তাকায়, দেখে কুয়ার ভিতরে আরেকটা টাইগার। এইটা দেখে সে কি করে, ওই কুয়ার ভিতরের যে টাইগার সেটাকে ঝাঁপ দিয়ে ধরতে যায়, টাইগার মারা যায়। তাহলে এই যে কথাগুলো, যেখানে পশু পাখির কথা থাকে, সে সমস্ত কথাকে আমরা কি বলি? উপকথা বলি, উপকথা। কিছু আছে আবার ধরো শিক্ষামূলক কথা। ওই দুই বন্ধু ছিল, একজন একজনকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতো, জীবনে মরণে ভালোবাসে, হঠাৎ ভাল্লুক আসলো,
ভাল্লুক আসার পর যেটা গাছে উঠতে জানে সেটা গাছে উঠে গেল, আরেকটা নিচে পড়ে খিস মেরে শুয়ে রইলো। ভাল্লুক আবার মরা মানুষ খায় না, যেটা নিচে খিস মেরে শুয়ে রইলো সেটা কানের কাছে গিয়ে দেখলো, নাকের কাছে গিয়ে দেখলো এর কোনো দম নাই, ভাল্লুক চলে গেল। পরে গাছ থেকে বন্ধুটা নেমে জিজ্ঞাসা করলো, বন্ধুরে ভাল্লুক তোর কানে কানে কি বলিল? তখন এই শুয়ে পড়া খিস মারা বন্ধুটা বলল, ভাল্লুক আমার কানে কানে বলল, বিপদে কি চেনা যায়, বন্ধু চেনা যায়। এই যে কথাগুলো যেগুলা শিক্ষামূলক কথা, এগুলাকে আমরা সাধারণত কি কথা বলি? ব্রত কথা। তাহলে এবার তোমরা বলো, লোকসাহিত্যে কথা কয় প্রকার? হ্যাঁ, ফেবল সেম, ঈশপের গল্প। লোকসাহিত্যে কথা হচ্ছে তিন প্রকার। তাহলে বলো তো, পশু পাখির কথাকে আমরা কোন ধরনের কথা বলি? তোমাদের অ্যান্সার ঠিক মানি সব বুঝে গেছো। পশু পশু পাখির কথা হচ্ছে উপকথা। এবার বলো তো, এক যে ছিল রাজকুমার, এক যে ছিল রাজকুমারী, রাজকুমারীর ইয়া বড় বড় চুল, হ্যাঁ গুড, এটা হচ্ছে রূপকথা। রূপকথা। এক যে ছিল রাখাল, আর ছিল এক কি যেন টাইগার। রাখাল প্রতিদিন বসতো, টাইগার এসেছে, জনগণ তাকে বাঁচাইতে যাইতো, দ্বিতীয়বার বললো টাইগার এসেছে, জনগণ তাকে বাঁচাইতে গেল, তৃতীয়বার বললো টাইগার এসেছে, জনগণ আর তাকে বাঁচাইতেই গেল না, তৃতীয় দিন ঠিকই টাইগার এসে রাখালকে খেয়ে নিল। এগুলো ব্রত কথা, এগুলো হচ্ছে শিক্ষামূলক। তাহলে আমরা দেখলাম কথা। এই যে কথা, তো এই জায়গায় কথা, এটাকে আমি উপরে নিয়ে লিখ লাগাই দিছি, তাহলে এটাকে কথা বানিয়ে দিই। তাহলে পাইলাম আমরা কথা কয় প্রকার? কথা আমরা তিন প্রকার পাইলাম। এরপর আমরা পড়বো হচ্ছে কাহিনী। এই যে কাহিনী, কাহিনী আসলে মূলত গীতিকা। এবার আসো, গীতিকা কয় প্রকার? দেখো, গীতিকারও কিন্তু প্রকারভেদ আছে। আমরা যদি বাংলাদেশটাকে একটু দেখি, তাহলে বাংলাদেশে আমরা প্রচুর পরিমাণে কাহিনী পেয়েছি। কোন অঞ্চলে কাহিনী পেয়েছি? ময়মনসিংহ অঞ্চলে কাহিনী পেয়েছি। তাহলে ময়মনসিংহ অঞ্চলে যে কাহিনীগুলো আমরা পেয়েছি, সেই কাহিনীগুলোর নাম হবে কি গীতিকা বলতো? ময়মনসিংহ গীতিকা। তাহলে আমরা পাইলাম ময়মনসিংহ গীতিকা বা ময়মনসিংহ বেলাট। কিছু কাহিনী পেয়েছি আমরা চট্টগ্রামে, যেমন ভেলুয়া সুন্দরী নামে একটা সুন্দরী ছিল, সেই ভেলুয়া সুন্দরীর মধ্যযুগে একটা প্রেম কাহিনী আছে। তাহলে এই কাহিনীগুলাকে আমরা বলি পূর্ববঙ্গ গীতিকা। আবার কিছু পেয়েছি রংপুর অঞ্চলে, কিছু পেয়েছি, সেই রংপুর অঞ্চলের কাহিনীগুলাকে আমরা আসলে কি বলবো? উত্তরবঙ্গ গীতিকা বলবো, হচ্ছে রংপুর অঞ্চলের কাহিনীগুলাকে। তাহলে তো দেখলাম আমরা কয় প্রকার? তিন প্রকার। একটা পূর্ববঙ্গ গীতিকা, ময়মনসিংহ গীতিকা, আর হচ্ছে কি বঙ্গ গীতিকা? উত্তরবঙ্গ গীতিকা। ইতিমধ্যে আমরা পড়েছি এর সাথে সম্পর্ক কার? জর্জ আব্রাহাম গিয়ারসনের সম্পর্ক। উত্তরবঙ্গ গীতিকায় রাজা রানীর কাহিনী বেশি। একটা রাজা ছিল, সেই রাজার নাম ছিল রাজা মানিকচন্দ্র। তাহলে আমরা এখানে দেখলাম রাজা মানিক চাঁদের গান। একটা রানী ছিল কুমিল্লার, সেই রানীর নাম হচ্ছে রানী ময়নামতি। তাহলে এই রানী ময়নামতির গান। এদের আবার দেখলাম একটা ছিল সন্তান গোপীচন্দ্র। এই গোপীচন্দ্র কি ছিল? অনেক কষ্ট করে বাপ মা তাকে ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিল। অবশ্যই ঈশ্বর শর্ত দিয়েছিল, 18 বছর বয়সে আমাকে তুমি তাকে দান করে দিবা, আমাকে তুমি তাকে দান করে তাকে বিয়ে দিবা, সে মারা যাবে। তখন গোপীচন্দ্রকে আমরা দেখি 18 বছর বয়স হলে সে সবকিছু ছেড়ে দিয়ে সন্ন্যাসে চলে যায়। এই একটা কাহিনী আছে, সেই কাহিনীর নাম হচ্ছে গোপীচন্দ্রের সন্ন্যাস। তাহলে এই যে দেখো, রাজা মানিকচন্দ্রের গান, রানী ময়নামতির গান, গোপীচন্দ্রের সন্ন্যাস, এগুলা সব হচ্ছে উত্তরবঙ্গ গীতিকা। আরেকটা মজার ঘটনা আছে, সেটা হচ্ছে উত্তরবঙ্গ গীতিকা যেটা, এই সব সব কয়টা, এই রাজা মানিকচন্দ্র শিবের ভক্ত, রানী ময়নামতি শিবের ভক্ত, গোপীচন্দ্র শিবের ভক্ত। যদি শিবের ভক্ত হয়, তাদেরকে আবার আমরা কি বলি? নাথ সাহিত্য। তাহলে যেইটা হচ্ছে তোমার এই উত্তরবঙ্গ গীতিকা, সেইটারই অপর নাম হচ্ছে নাথ সাহিত্য বা নাথ গীতিকা। কথাটার মানে বুঝছো নাকি বোঝো নাই বলো তো দেখি? এই কথাটার মানে কি বোঝা গেছে? ওকে, ওকে, তাহলে বুঝলে তো আবার বলেন। আচ্ছা, তোমাকে আসবে এইভাবে, উত্তরবঙ্গ গীতিকার অপর নাম কি? নাথ গীতিকা। যদি তোমাকে বলা হয় উত্তরবঙ্গ গীতিকার অপর নাম নাথ গীতিকা, কেন? নাথ আসলে কি? নাথ তো আসলে শিবের অপর নাম, শিবকে আমরা আদিনাথ বলি, নাথ শব্দের অর্থ প্রভু। তাহলে নাথ গীতিকার বিষয়বস্তু কি হবে? শিবের বন্দনা। তাহলে এটা কিভাবে নাথ সাহিত্যের অংশ হইলো? রাজা মানিকচন্দ্র শিবের পাগল ছিল, রানী ময়নামতি শিবের পূজা করত, গোপীচন্দ্র সন্ন্যাস কার পূজা করত? শিবের পূজা করত। যেহেতু এদের মধ্যে শিবের পূজার কাহিনী আছে, শিবের মাহাত্মের কাহিনী আছে, এই গানগুলোর মধ্যে শিবের মাহাত্ম আছে, সুতরাং এগুলা সব হবে কিসের অংশ? নাথ গীতিকার অংশ। এবার কি প্লিজ তোমরা বলো, বুঝছো কিনা? যারা এগিন বলেছো তারা বুঝছো এবার কথাগুলো? যাহাই উত্তরবঙ্গ গীতিকা, তাহারই অপর নাম নাথ গীতিকা, তাহারই অপর নাম হচ্ছে নাথ সাহিত্য। গুড, এই তো।
তাহলে বলো তো নিচের কোন ব্যক্তি নাথ সাহিত্য সংগ্রহে অবদান রেখেছেন, দেখি পারো কিনা। নাথ সাহিত্য সংগ্রহে, নাথ গীতিকা সংগ্রহে নিচের কোন ব্যক্তি অবদান রেখেছেন? ওকে, হয়ে গেছে, জর্জ আব্রাহাম গিয়ারসন। এবার আমরা বিখ্যাত বিখ্যাত গীতিকার মধ্যে ময়মনসিংহ গীতিকা গুলো আমরা একটু বেশি পড়বো। ময়মনসিংহ গীতিকা, হ্যাঁ। আমি অন্য একটা পেজ নিয়ে নেই, এই পেজটা আসলে আর লেখা যাচ্ছে না। এই পৃষ্ঠায় যেহেতু আর লেখা যাচ্ছে না, লেখাটা একটু ভালো করে থাকাই ভালো। এই যে আমরা তিনটা গীতিকার ক্যাটাগরি আমরা দেখলাম। উত্তরবঙ্গ তো টুকটাক লিখলাম, আরো দুই একটা আছে, সেটা এখন আর আমরা লিখবো না। এই ময়মনসিংহ গীতিকাটা আমরা সবচেয়ে বেশি লিখবো কেন, এটা তো। আর আমি গীতিকা বেশি বলবো না, আমি বেলাট বলবো, যাতে বেলাট শব্দটা তোমরা মাথার মধ্যে কি ঢুকায় রাখতে পারো। ময়মনসিংহ গীতিকা আর পূর্ববঙ্গ গীতিকা। তো পূর্ববঙ্গ গীতিকাটা যেহেতু কম, পূর্ববঙ্গ বেলাটটা, তাই এটা লিখি। এখানে একটা ডাকাত ছিল, বুঝতে পেরেছো? যে নিজামুদ্দিন আউলিয়ার তোমরা নাম শুনেছো? এই নিজামুদ্দিন আউলিয়া 99টা খুন করেছিল খারাপ কাজে, একটা খুন করেছিল ভালো কাজে। তখন আল্লাহ তাকে আউলিয়া ঘোষণা করলো। এই হচ্ছে নিজাম ডাকাতের কাহিনী। এরপর আমরা দেখতে পাই কাফন চোর নামে আবার একটা কাহিনী আছে, সিলেট অঞ্চলে, চট্টগ্রাম অঞ্চলে প্রচলিত। তাই সংক্ষেপে আমরা বলি নিজাম ডাকাত, কাফন চোরা। নিজাম ডাকাত, কাফন চোরা। এই কাফন চোরের কাহিনীর মধ্যে দেখা যায় এক বাবা থাকে, এই কাফন চুরি করতো। মরার আগে এই বাবা ছেলেকে বলে যায়, এই যে ড্যাডি আর সান, এই বাবা ছেলে আমাকে ভালো বলে। তখন দেখা যায় এই সান কি করে, বাবা মারা যাওয়ার পর নামাজ রোজা পড়ে, আর মানুষ বলতে থাকে ছেলেটা কত ভালো হয়েছে, বাপটা ছিল বজ্জাতের হাড্ডি। এবার ছেলের মন খারাপ হয়, কারণ সে যত ভালো হয় মানুষ এই বাপকে তত গালি দেয়। তখন ছেলে সিস্টেম চেঞ্জ করলো। বাপ শুধু কাফন চুরি করতো, ছেলেকে আমরা দেখি লাশ চুরি করে ফেলে। তখন এ মানুষ বলা শুরু করলে, কি কি বলা শুরু করলে, যে এর বাপটাই তো ভালো আছিল, শুধু কাফন নিত, আর এই ছেলেটা এমন বজ্জাতের হাত দিয়েছে সে লাশও নিয়ে যায়। এই যে কিছু মজার মজার কাহিনী আছে, সেটা হচ্ছে কাফন চোরার কাহিনী। আর চট্টগ্রাম অঞ্চলে এই ভেলুয়া সুন্দরী কাহিনী আছে। যাদের বাড়ি চট্টগ্রাম, এরকম কেউ কি এখানে আছো যারা ভেলুয়ার দিঘি দেখেছো? এই ভেলুয়ার নামে একটা বিখ্যাত দিঘি আছে, তাদের বিখ্যাত একটা প্রেম কাহিনী আছে। সাউন্ড ভালো না। ঠিক আছে, স্লো বলবো। এবার ক্লিয়ার বলো তো। এই চট্টগ্রামে তোমরা ভেলুয়া সুন্দরীর নাম শুনেছো? এরকম কেউ আছো? ভেলুয়ার দিঘি দেখেছো তোমরা? এমন কেউ আছো? এই যে জি স্যার এখনো বলেছে, এই যে ভেলুয়ার দিঘির পার, এই যে দেখছো। তাহলে যদি আসে ভেলুয়া, সে যে সুন্দরী ছিল, তাদের প্রেম কাহিনী আছে, অনেক বড় প্রেম কাহিনী। এই ভেলুয়া যে সুন্দরী ছিল, এই ভেলুয়ার কাহিনী কোন অঞ্চলের কাহিনী, কোন অঞ্চলের গীতিকা, কোন অঞ্চলের ব্যালাট, বলো তো। একটা লেটার দিবা, সাউন্ড অনেক কম, সাউন্ড তো অনেক কম হওয়ার কথা না। দাঁড়াও দেখতেছি সাউন্ডকে কি করা যায়, সাউন্ডকে কত বেশি বাড়ানো যায়। পূর্ববঙ্গ, অনেকে বলেছে সাউন্ড ওকে আছে, সাউন্ড ঠিক আছে, ওকে। তাহলে দেখো এই যে পূর্ববঙ্গ গীতিকা আমরা কিন্তু দেখে ফেললাম। এবার আছো ময়মনসিংহ অঞ্চলে সব সুন্দরীদের কাহিনী। আমি এখানে একটা কথা লিখে দেই, যত সুন্দরী আছে ভেলুয়া সুন্দরী ছাড়া আর সমস্ত সুন্দরীদের কাহিনী হচ্ছে ময়মনসিংহ গীতিকার কাহিনী। এবার দেখো ময়মনসিংহ গীতিকার কাহিনীতে আসলে আমাদের কি আছে। ময়মনসিংহ গীতিকার কাহিনীতে সর্বশ্রেষ্ঠ যেটা, সেটা হচ্ছে মহুয়া পালা। শুধু লোক সাহিত্যে ময়মনসিংহ গীতিকার শ্রেষ্ঠ সম্পদ মহুয়া পালা, লোক সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ এটাও মহুয়া পালা। কথাটা কিন্তু মাথায় রাখবা। তাহলে সবচেয়ে যে সুন্দর পালা, সেই পালাটির নাম কি? সেই পালাটির নামই হচ্ছে কি পালা? মহুয়া পালা। এইটাই আমরা মহুয়া পালা বলি। এটাকে আমরা তোমার শুধু মহুয়া বলি বা মহুয়া সুন্দরীও বলতে পারি। যে নামেই আসুক, এটি ময়মনসিংহ গীতিকার শ্রেষ্ঠ সম্পদ। এরপর আমরা ময়মনসিংহ গীতিকায় আরেকটা সুন্দর নারী পাই, মলুয়া সুন্দরী। যার কি আছে, স্বামী আছে, হাজবেন্ড আছে। হাজবেন্ড থাকা সত্ত্বেও এক কাজী বা বিচারক তার দিকে কুনজর দেয়। এই বিচারকের বিরুদ্ধে সমগ্র জীবন সে সংগ্রাম লিপ্ত হয়। এ হচ্ছে মলুয়া সুন্দরীর কাহিনী। এরপর আরেকটা সুন্দরী আছে, ভেলুয়া, বলুয়া সুন্দরী। এরপর হচ্ছে খাইরুন সুন্দরী। তোমরা বলো, লোক সাহিত্যে খাইরুন সুন্দরী আছে নাকি নাই? খাইরুন সুন্দরী নেই, এটা একটা সিনেমা, এটা একটা কাট পিস মুভি। বলুয়া সুন্দরী, ভেলুয়া সুন্দরী, কাজল রেখা সুন্দরী, তারপর হচ্ছে তোমার এই মহুয়া সুন্দরী, সমস্ত সুন্দরীকে, কমলা সুন্দরী, সমস্ত সুন্দরীকে কাট পিস করে পরবর্তীতে তোমার এই খাইরুন সুন্দরী সিনেমা বানানো হয়েছিল। আসলে এই নামে কোনো সুন্দরী নাই।
হ্যাঁ, আরেকটা সুন্দরী আছে, সেটা হচ্ছে কমলা সুন্দরী। আরেকটা সুন্দরী আছে কঙ্ক ও লীলা। কঙ্ক ও লীলা। এরপর আমাদের যে একটা কবি আছে চন্দ্রাবতী, এই চন্দ্রাবতীও কিন্তু একসময় সেকা খেয়েছিল। চন্দ্রাবতী কার সাথে সেকা খেয়েছিল? জয়চন্দ্র নামে একজনকে ভালোবেসেছে, জয়চন্দ্র চন্দ্রাবতীর সাথে চিট করেছে। চন্দ্রাবতী সেই দুঃখে সংসার ছেড়েছে, সেই দুঃখে চন্দ্রাবতী শিবের উপাসনা শুরু করেছে। চন্দ্রাবতী এক সময় আমরা দেখতে পাই রামায়ণের অনুবাদ শুরু করে, চন্দ্রাবতী এক সময় লোকসাহিত্য লেখা শুরু করে। তাহলে চন্দ্রাবতী কবি হয়েছে কি এমনিই না সেকা খায়া, বলো তো? চন্দ্রাবতী এমনিই কবি হয়েছে না সেকা খায়া? সেকা খায়া চন্দ্রাবতী কবি হয়েছে, রামায়ণ লিখে ফেলেছে। একজন আরেকজন বলেছো, সেটা হচ্ছে কি রেখা? কাজল রেখা। তোমরা নিশ্চয়ই কাজল রেখার কাহিনী শুনেছো, কিছুদিন আগে সিনেমা করেছো। কাজল রেখা অনেক সুন্দরী থাকে, কাজল রেখার বিয়ে শাদী হয় না, বাপ তাকে নিয়ে চিন্তিত থাকে। দৈব বাণী পায় তার বিজনেসম্যান বাবা, তুমি কাজল রেখাকে নিয়ে ব্যবসায় যাও। যখন সে কাজল রেখাকে নিয়ে ব্যবসায় বের হয়, রাস্তার মধ্যে একটা কি বনের মধ্যে একটা বাড়ি দেখতে পায়, সেই বাড়িতে তারা বিশ্রাম নিতে যায়। তখন কি হয়, সেই বাড়িতে একটা যুবরাজ থাকে, ওই যুবরাজের সমস্ত শরীরে কি ঢুকানো? সুই ঢুকানো। পরবর্তীতে আমরা দেখতে পাই এই কাজল রেখা যুবরাজের কি খুলে, এই সবগুলা সুই খুলে ফেলে। সবগুলা সুই খুলে খালি দুইটা চোখের সুই বাকি রাখে। কাজল রেখা ভাবে আমি গোসল করে আসব, গোসল করে আসার পর এই যুবরাজের চোখের দুইটা সুই খুলবো, এবং এই যুবরাজের সাথে আমার ভালোবাসা হবে, দৃষ্টির বিনিময় হবে। তখন কাজল রেখা গোসল করতে গেলে তার সাথে এক কঙ্কন দাসীর দেখা হয়, সে দাসীকে চুরি দিয়ে দাসীকে কিনে নেয়, তাই এই দাসীর নাম হয় কঙ্কন দাসী। পরে দাসীকে ঘরে রেখে কাজল রেখা গোসলে যায়। দাসী কি করে, এই নায়কের চোখের সুই দুইটা খুলে ফেলে। নায়ক এই সুই খোলা দেখে, চোখ খুলেই সে দাসীকে দেখে, দাসীকে ভালোবেসে ফেলে। এরপরে এই দাসী আর স্বীকারও করে না যে তোমার প্রাণ কাজল রেখা বাঁচিয়েছে। এরপর কাজল রেখা যখন ফিরে আসে, তখন এই দাসী কি করে, বেইমানি করে কাজল রেখাকে এই দাসী বানিয়ে ফেলে। তোমরা কি এই যে কাজল রেখার কাহিনী পড়েছো? পড়ো নাই? এটা ইম্পর্টেন্ট, কারণ সম্প্রতি সিনেমা হয়েছে তো, তাই ইম্পর্টেন্ট। এটা পড়ে নেওয়া ভালো। কঙ্কন দাসী যেহেতু চুরি দিয়ে তাকে কিনেছে, তাই তাকে কঙ্কন দাসী বলা হয়। তাহলে দেখছো ময়মনসিংহ গীতিকার সব কিছুই দেখো, নারীর প্রাধান্য এখানে কত বেশি। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা এখানে পড়ে ফেললাম। এখন আমি তোমাকে একটু জিজ্ঞাসা করি, দেখি তুমি পারো কিনা, তাহলেই হবে। রিটেন কেমন আসে সেটা আমি এখনই বলে দিচ্ছি, কোনো সমস্যা নাই। প্রশ্নের উত্তর দেখি পাওয়া যায় কিনা। নারীবাদ প্রধান যে সাহিত্য, সেই সাহিত্য হচ্ছে, হ্যাঁ, বলতো মধ্যযুগের কোন সাহিত্য ধর্মকর্ম নিয়ে আলোচনা না করে মানুষ নিয়ে আলোচনা করেছে? মধ্যযুগের কোন সাহিত্যটি ধর্মকর্ম নিয়ে, হ্যাঁ, গীতিকা বা লোকসাহিত্য। লোকসাহিত্য কিন্তু মানুষ নিয়ে আলোচিত। গান, কত সুন্দর সুন্দর গান, ও কি গারিয়াল ভাই, এই যে গানগুলা, এগুলা সব মানুষের কথা। গানগুলোর মধ্যে কিছু আধ্যাত্ম কথাও আছে। তারপরে যে গম্ভীরা গানগুলো আছে, মামা হে, খালা হে, চাচা হে, এই গানগুলো কিন্তু মানুষের কথা। তাহলে যে মামা ভাগ্নের কাহিনী, নাতি নাহিনী, নাতি নাতনির গান, এগুলো সব লোকসাহিত্য, সব মানুষের কথা। ময়মনসিংহ গীতিকায় পুরুষের কথা না নারীর কথা বলো দি? বেলাট বা গীতিকা পুরুষের কথা না নারীর কথা? সব নারী প্রধান সাহিত্য, তাহলে এটাও তো মানুষের গান, ঠিক না? তাহলে লোক সাহিত্যে সব বেশি। প্রবাদ প্রবচন আমরা পড়েছি, প্রবাদ প্রবচন গুলা বেশিরভাগ কি নিয়ে? প্রবাদ প্রবচন গুলা বেশিরভাগ কৃষি নিয়ে। প্রবাদ প্রবচন গুলা বেশিরভাগ কি নিয়ে? ডাক ও খনার বচন গুলো বেশিরভাগ কৃষি নিয়ে, বেশিরভাগ জ্যোতির্বিজ্ঞান, আকাশের গ্রহ নক্ষত্র নিয়ে, বেশিরভাগ আবহাওয়া নিয়ে। তাহলে ধর্ম আছে কোথাও লোক সাহিত্যে? তাই একটা পরীক্ষায় আসে মধ্যযুগের কোন সাহিত্যে ধর্ম নেই, তাহলে অ্যান্সার হবে কি মধ্যযুগের লোক সাহিত্যে ধর্ম নেই। মধ্যযুগের কোন সাহিত্য মানবতাবাদী সাহিত্য, তাহলে অ্যান্সার হবে লোক সাহিত্য। গুড। তাহলে এবার বলো লোক সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ কোনটি? দুইটা অপশন তোমাকে দিব। লোক সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে লোকগীতিকা না ময়মনসিংহ গীতিকা? মহুয়াপালা অপশনে আমি রাখি নাই, তাহলে অ্যান্সার হবে ময়মনসিংহ গীতিকা। কিন্তু এবার যদি আসে লোক সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ ময়মনসিংহ গীতিকা না মহুয়াপালা, তখন কি অ্যান্সার দিবা? লোক সাহিত্যে তখন আবার মহুয়াপালা অ্যান্সার হবে।
মহুয়া পালা অ্যান্সার হবে। তোমরা কি মহুয়া পালার কাহিনী পড়েছো? সুন্দর সুন্দর কাহিনী, নারীদের প্রেমের কাহিনী, নারীদের যুদ্ধের কাহিনী পড়ো নাই? তাহলে আমি তোমাদের একটু মহুয়া পালাটা শোনায় দেই, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে লোকসাহিত্য সব বুঝতে। এই যে মহুয়া পালাটা তোমরা দেখো, মহুয়া কিন্তু প্রথমে একটা ধনির কন্যা থাকে। ধনির কন্যা তাকে কি করে, হুমরা বাইদ্যা নামে একজন আছে বাইদ্যা, এবং বাইদ্যাদের তোমরা চিনো। বাইদ্যারা আসলে কি জাতি? যাযাবর জাতি। এই যাযাবর হুমরা বাইদ্যা কি করে জানো, ওই মহুয়াকে চুরি করে। চুরি করার পর যাই হোক, মহুয়াকে চুরি করে নিয়ে আসে। মহুয়া এক সময় বড় হয়ে যায়, মহুয়া অসাধারণ সুন্দরী হয়। মহুয়া কি ভালো পারে, ডান্স। ডান্স ভালো পারে মহুয়া, গান ভালো পারে। এর ফলে মহুয়া প্রচুর টাকা উপার্জন করতে পারে। নতুন একটা এলাকায় আসে, সে এলাকার নাম নদের চাঁদ। নদের চাঁদ আবার থাকে জমিদার, নদের চাঁদ আবার থাকে ব্রাহ্মণ। সেই নদের চাঁদ মহুয়ার ডান্স, আমার ময়না তুই পয়সা পাবি রে দেখে পাগল হয়ে যায়। একটা প্রেম হয়ে যায়, প্রেম হয়। নদের চাঁদেই আগে অফার দেয় মহুয়াকে। মহুয়াকে নদের চাঁদ কি বলে জানো? মহুয়াকে নদের চাঁদ বলে, এ, কি যেন বলে, এই যে এই যায় পানি, পানি আনতে বলে, জল ভরো সুন্দরী কন্যা, জলে দিছো ঢেউ, হাসি মুখে কও না কথা, সঙ্গে নাই মোর কেউ। এক ধরনের সুড়সুড়ি দেয়। আবার মহুয়া বলে, এই নদের চাঁদকে বলে, কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া, এখনো বেটা তুই করস নাই বিয়া। নদের চাঁদ আবার বলে, ভালো আমার মাতা পিতা, ভালো আমার ইয়া, তোমার মতো কন্যা পাইলে করিবাম বিয়া। তাহলে তোমরাই বলো তো, আমি যে এই ভাষাটা বলেছি, এই ভাষা আঞ্চলিক নাকি সাধু ভাষা? এই ভাষাটা আঞ্চলিক নাকি সাধু? আঞ্চলিক ভাষা। তাহলে লোকসাহিত্যের একটা ভাষা আসতে পারে। এখন তো আসলে অনেক গভীরে প্রশ্ন করে। লোকসাহিত্যের ভাষা আঞ্চলিক ভাষা, ময়মনসিংহ অঞ্চলের ভাষা। যাই হোক, এই যে ব্রাহ্মণের সাথে এই শূদ্রের প্রেম সমাজ মানলো না, তারপর এই হুমরা বাইদ্যা নরকের ভয়ে, যেহেতু শূদ্রের প্রেম, পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার ফলে নদের চাঁদ এক সময় ভাবলো, আমি যদি খুঁজিয়া পাইতে চাই আমাকেও বাধ্যা হইতে হবে। নদের চাঁদ বাধ্যা হতে 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 এক সময় সে মহুয়ার সাক্ষাৎ পেয়ে যায়। মহুয়া নদের চাঁদ একত্রে হয়ে যায়। এই ঘটনা আবার হুমরা বাধ্যা দেখে ফেলে। দেখে ফেলার পর একটা ছুরি দেয়। ছুরি দিয়ে মহুয়াকে বলে, মহুয়া কিল হিম, মহুয়া তুমি তাকে কি করো, কিল করো, হত্যা করো। হুয়া তখন বলছে ফুসলায়া ফাসলায়, আমি হত্যার চেষ্টা করব ফাদার, গিভ মি, আমাকে এটা দেন। আল ট্রাই মাই বেস্ট, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব টু কিল হিম, তাকে হত্যা করতে। পরে যখন ছুরি দিয়ে তার কাছে চলে যায়, তখন এই দুইজনে মিলে তারা কি করে, ইলুপ করে পালায়। প্রেমের লড়াইয়ে তারা অবতীর্ণ হয়, পালায়। পালাইতে যাওয়ার পথে দেখলো মাঝখানে একটা নদী। নদীতে আছে একটা নৌকা। নৌকায় আছে এক ব্যবসায়ী। সেই ব্যবসায়ী দুইজনকে উঠায়। উঠাইবার ফলে মহুয়ার সৌন্দর্য দেখে এই ব্যবসায়ী নদের চাঁদকে বেঁধে, বস্তায় বেঁধে নদীতে ফেলে দেয়। আর মহুয়ার উপর সে ঝাঁপিয়ে পড়তে চায়। তখন মহুয়া আবার ময়মনসিংহের ভাষায় বাইল দেয়, তোমরা কি ময়মনসিংহের এমন কেউ আছো এখানে? পরবর্তীতে বাইল দেয়, কৌলিন্য প্রথা অমান্য করা হয় মহুয়া পালাতে। থ্যাংক ইউ। ময়মনসিংহের এমন কেউ আছো বাইল দেয়? মিশা কথা। জি ভাই আসো। বাইল দেয় মানে হচ্ছে ছেড়ে দে শয়তান, ছেড়ে দে। ও, বাইল দেওয়া শব্দের অর্থ হচ্ছে ওই কৌশলে তার সাথে ভাব রাখা। তখন ওই ব্যবসায়ীর সাথে সে কৌশলে মহুয়া ভাব রাখে। ভাব রাখার পর বাইদ্যার মেয়ে তো সাথে বিষ থাকে। ব্যবসায়ীরে খাওয়ায় পান, পানের ভিতর ঢুকায় দেয় বিষ। এই ব্যবসায়ী খায় চিৎ পটাং যায় মইরে। এরপর আবার পালায়। মহুয়া আবার পালায়, এপারে চলে আসে, এপারে চলে। তো নদের চাঁদকে সে অসুস্থ অবস্থায় পায়, মারা যাবে যাবে অবস্থা। মহুয়া তখন অনেক কষ্ট করে একটা আশ্রম পায়, আশ্রমে এক ঋষির দেখা পায়। ঋষির কাছে নিয়ে যায় নদের চাঁদকে ভালো করতে। এবার ঋষি বলে কি, ঋষি বলে, গিভ অ্যান্ড টেক রিলেশনে আমি বিশ্বাসী। যদি মহুয়া তুমি আমাকে কিছু গিভ করতে পারো, তাহলে আমি টেক করতে পারি এবং আমি এর চিকিৎসা করতে পারি। মহুয়া রাজি হয়ে যায়। এর চিকিৎসা করে নদের চাঁদ ভালো হয়ে যায়। দুইজনে মিল্লা একে সানডে মানডে ক্লোজ করে দিয়ে তারপরে এরা দুইজনে আবার পালায়।
ইতিমধ্যে যে হুমরা বাইদ্যা আবার তাদের খুঁজতে চলে আসে, হুমরা বাইদ্যা এখানে চলে আসে, তাদেরকে পেয়ে যায়। এরপর হুমরা বাইদ্যা একটা ছুরি দিয়ে কি করে, নদের চাঁদের পেটের ভিতরে ঢুকায় দেয়, নদের চাঁদ মারা যায়। তখন সেই ছোরাটা মহুয়া নিয়া নিজের পেটে ঢুকায় মারা যায়। এই মহুয়া কি হয়, শেষ পর্যন্ত মৃত্যুবরণ করে। অথচ মহুয়া কিন্তু জমিদার কন্যাই ছিল। তাহলে দেখো কতগুলো বিষয় এখানে টাচ করেছে। কি কি বিষয়ে টাচ করেছে? এই মহুয়াপালা কোন রস? মহুয়াপালা করুণ রস। মহুয়াপালা কি ধর্মী? কাহিনী ধর্মী। মহুয়াপালা আবার কি গানের মতো গাওয়া যায়, তাহলে মহুয়াপালা কি ধর্মী? গীত ধর্মী। মহুয়া পালার মধ্যে কি আছে বলতো? জাত পাত নিয়ে আলোচনা আছে, জাত বিভাজন, ব্রাহ্মণের সাথে শূদ্রের প্রেম সেইটা আছে। মহুয়া পালার মধ্যে সামন্তবাদ আছে। সামন্তবাদ কি? এক সময় সামন্ত মানে যারা জমির মালিক, তাদের মাধ্যমেই সমাজ চালিত হতো। তোমরা এখানে বলো তো সামন্তবাদ আসলে এখানে কে? সামন্তবাদের প্রতীক, প্রতীক কে? আমি ফার্মগেট থেকে ক্লাস নিচ্ছি। নদের চাঁদ, গুড, এই তো বুঝে গেছো। তাহলে মহুয়া পালার মধ্যে কি আছে? সামন্তবাদ আছে। মহুয়া পালার মধ্যে করুণ রস মানে ট্রাজিক পরিণতি আছে। মহুয়া পালার মধ্যে কি আছে বলতো? নারী প্রাধান্য আছে। মহুয়া পালার মধ্যে নারী প্রাধান্য আছে। মহুয়া পালার মধ্যে আবার কি আছে? মহুয়া পালার মধ্যে নারী প্রাধান্য এবং প্রেমের জন্য সংগ্রাম। মহুয়া পালার জন্য প্রেমের জন্য সংগ্রাম আছে। মহুয়া পালার মধ্যে আবার বীরত্ব গাথা আছে। নদের চাঁদের ভাষায় অনেক বীরত্ব গাথা আছে। তাহলে এক মহুয়া পালার মধ্যে কত কিছু আমরা পেলাম। তারপর হচ্ছে আঞ্চলিক ভাষা আছে মহুয়া পালার মধ্যে। মহুয়া পালার মধ্যে ওভারঅল মানবতা আছে। তাহলে এই যে আমরা এতগুলা পয়েন্ট লিখলাম, তাই তোমাকে যদি কখনো আসে ময়মনসিংহ গীতিকার বিষয়বস্তু আলোচনা করো বা লোকসাহিত্যের বিষয়বস্তু বা গীতিকার বিষয়বস্তু আলোচনা করো, তুমি পারবে নাকি পারবে না বলো তো? যাহা মহুয়া পালার মধ্যে আছে তাহাই তো ময়মনসিংহ গীতিকার বিষয়বস্তু। রিটেনে এইভাবে প্রশ্ন আসবে, পারবে? পারবে কিনা বলো তো? হ্যাঁ। তোমাকে যদি আসে ময়মনসিংহ পালার বৈশিষ্ট্য আলোচনা করো, তুমি এই কথা বলবা, এটি হচ্ছে একটি কোরিয়ান ট্রাজেডি, এটি একটি কাহিনী ধর্মী, এটির মধ্যে গীতিময়তা আছে, এর মধ্যে জাতপাতের বিভাজন আছে, সামন্তবাদের কথা আছে, এর পরিণতি বেশিরভাগই ট্রাজিক হয়। ময়মনসিংহ গীতিকার প্রায় সবকিছুতেই নারীর চরিত্রের প্রাধান্য রয়েছে। ময়মনসিংহ গীতিকার মধ্যে প্রেমের জন্য সংগ্রাম এবং বীরত্ব গাথা এটা অন্যতম একটি আলোচ্য বিষয়। এর সংলাপগুলো সাধারণত আঞ্চলিক ভাষায় এবং সেটা ময়মনসিংহ ভাষায় বেশি, এবং ওভারঅল মানবতার কথা এখানে বলা হয়েছে। ক্লিয়ার? হ্যাঁ। এখন তুমি কয়টা কাহিনী লিখবা? তুমি এখানে মলুয়ার কাহিনী লিখবা। মলুয়ার কাহিনী তো আমি তোমাকে বলিয়েছি। মলুয়ার বিষয়বস্তু কিন্তু প্রেম। কেমনে প্রেম দেখো। মলুয়া ভালোবেসে একজনকে বিয়ে করেছে। তাকে কাজী, কাজী হচ্ছে সামন্ততন্ত্রের প্রভাব, সামন্ততন্ত্রের প্রতীক। কাজী তাকে কি কু অফার দিয়েছে, কিন্তু সে সারা জীবন কাজীর বিরুদ্ধে সংগ্রাম করেছে। তাহলে এখানে বীরত্ব গাথা বা সংগ্রামী জীবন আছে। এরপরও সে কিন্তু তার প্রেমের দিকে অর্থাৎ স্বামীর দিকে মলুয়া কিন্তু ধাবিত হয়েছে। তাহলে মলুয়া পালাও তো সেম। মলুয়া পালার মধ্যে করুণ রস আছে, মলুয়া পালার মধ্যে কাহিনী আছে, সেটার মধ্যে গীতি ধর্মিতা আছে, জাত বিভাজন আছে, সামন্তবাদ আছে। তারপর হচ্ছে তোমার নারী চরিত্রের প্রাধান্য আছে, প্রেমের জন্য সংগ্রাম আছে, বীরত্ব গাথা আছে, আঞ্চলিক ভাষা আছে। তাহলে মহুয়া পালা শেষ। এবার আমরা যে পড়লাম একটু আগে চন্দ্রাবতী এবং জয়চন্দ্র, তুমি এই চন্দ্রাবতী ও জয়চন্দ্রের মধ্যে কি কি পাও বলো তো? বেশিরভাগ পাও কিনা? এই যে এখানে যে আমরা ক্যাটাগরি দেখছি চন্দ্রাবতী জয়চন্দ্র, এই যে এখানে চন্দ্রাবতীর প্রেমের জন্য সংগ্রাম, চন্দ্রাবতীর প্রেমের জন্য বীরত্বগাথার লড়াই, এই চন্দ্রাবতীর কাহিনী ও আঞ্চলিকতা, চন্দ্রাবতীর মধ্যে মানব জীবনের প্রেম মানে মানবতাই প্রাধান্য, চন্দ্রাবতী সেকা খেয়েছেন এটি করুণ রস, চন্দ্রাবতী জয়চন্দ্র একটি কাহিনী ধর্মী, এটি একটি গীতি ধর্মী মানে গানের মতো করে গাওয়া যায়। এই সবগুলাই চন্দ্রাবতীর মধ্যে নারী চরিত্রের প্রাধান্য পাওয়া যায় নাকি পায় না? যায় না? গুড, বলো, আমি রিটেন আইটেম বলছি। ক্লিয়ার? সব ক্লিয়ার? ওকে। এবার এখান থেকে আমরা দেখো আমরা রিটেনে এখান থেকে কি কি প্রশ্ন পাইতে পারি। আমরা রিটেনের এখানে প্রশ্নগুলো আমরা দেখি, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে রিটেন কোশ্চেন, তাহলে রিটেন কোশ্চেনে এক হচ্ছে তোমার কি লোকসাহিত্যের, রিটেনের কোশ্চেন হচ্ছে লোকসাহিত্যের বৈশিষ্ট্য, লোকসাহিত্যের বৈশিষ্ট্য, এইটা একটা প্রশ্ন। তারপর হচ্ছে তোমার লোকসাহিত্যে নারী চরিত্র, নারী চরিত্র,
তো নারী চরিত্র যদি আসে তাহলে তুমি কয়টা কয়টা দিবা? অলরেডি অলরেডি তুমি মহুয়ার কথা বলবা, তুমি মলুয়ার কথা বলবা, কাজল রেখার কথা তোমরা পারবা কি পারবা না বলো তো? কাজল রেখার কথা বলবা, চন্দ্রাবতীর কথা বলবা। ক্লিয়ার? এই চারটা নারী চরিত্র বিশ্লেষণ করলে ছয়, কেন তুমি সাত পাবে, সাত। চন্দ্রাবতী জয়চন্দ্রের কাহিনী তো আমি বললাম একটু আগে ভাইয়া, এই নারী চরিত্র পাইলা। এরপর যদি বলা হয় লোকসাহিত্যে মানবতাবাদ, তুমি এটা কি পারবা না কি পারবা না? লোকসাহিত্যে মানবতার জয়গান গাওয়া হয়েছে, লোকসাহিত্যে মানবতার জয়গান, পারবা? হ্যাঁ, ইয়েস, তো ভেরি গুড, বলো। ইয়েস, ওকে, পারবা। এরপর তোমাকে আবার যদি প্রশ্ন করা হয় লোকসাহিত্যে, মানে যত ক্যাটাগরির প্রশ্ন এখানে হইতে পারে, লোকসাহিত্যের বৈশিষ্ট্য বলেছি, বিষয়বস্তু আলোচনা করো, বিষয়বস্তু লেখো। বিষয়বস্তু তো সবগুলো এতক্ষণ যা বলছি, ওই যে প্রেম বলেছি, তারপর হচ্ছে তোমার সামন্তবাদ বলেছি, জাতপাত, ব্রাহ্মণের সাথে শূদ্রের প্রেম বলেছি, তার সবগুলাই হচ্ছে লোকসাহিত্যের কি বিষয়বস্তু। মলুয়ার কাহিনী একটু আগে বলেছি তো ভাইয়া, সংক্ষেপে বলেছি, বিস্তারিত বলি নাই, কারণ আর বিস্তারিত ঢুকতে গেলে আমি সময় পাবো না, আমার আদার্স ক্লাসের কথা মাথায় রাখতে হয়। তাহলে লোকসাহিত্যের বিষয়বস্তু তো আমরা দেখেছি, তোমরা এই বিষয়বস্তুটা লোকসাহিত্যের পারবা। এরপর যদি আসে লোকসাহিত্যের সাহিত্য মূল্য, এটা কি পারবা? বা ময়মনসিংহ গীতিকার সাহিত্য মূল্য। আচ্ছা, তুমি সাহিত্য মূল্যের মধ্যে কি কি আলোচনা করবা? কাহিনী, কিন্তু কাহিনীকে সাহিত্যের মূল্য বলা হয় প্লট, তাহলে বলতে হবে প্রত্যেকটি প্লট সুন্দর। এরপর তোমার হচ্ছে ভাষা, এর ভাষার মাধুর্য আলোচনা করবা। তখন ওই যে আমি তোমাকে বললাম না, জল বড় সুন্দরী কন্যা জলে দিছো ঢেউ, হাসি মুখে কওনা কথা, কথা সঙ্গে নাই মোর কৌ, কেমন তোমার মাথা পিতা কেমন তোমার হিয়া, এখনো বেটা তুই করস নাই বিয়া। এরকম দুইটা চরণ তোমাকে কিন্তু কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। সাহিত্য মূল্যের মধ্যে প্লট বা কাহিনী আলোচনা করা হয়, ভাষার মাধুর্য আলোচনা করা হয়, সাহিত্য মূল্যের মধ্যে বিষয়বস্তুর বৈচিত্র্য আলোচনা করা হয়, বিষয়বস্তুর বৈচিত্র্য। এবার তোমরা বলো, আমি একটু দেখি, এই যে লোকসাহিত্য দেখলাম বা ময়মনসিংহ গীতিকা দেখলাম, এখানে কি বিষয়বস্তুর বৈচিত্র্য আছে নাকি নাই? আচ্ছা, একজন বলেছেন মানবতার কথা বলেন, আচ্ছা মানবতার কথা বলতেছি, আছে, ওকে। মানবতা কি বুঝো? মানবতা বুঝতে হলে তোমাকে একটু কম্পারিজন করে বুঝাইতে হবে। তুমি আসো প্রাচীন যুগ, মধ্যযুগ আর আধুনিক যুগে আসো। প্রাচীন যুগে কি ধর্ম? বৌদ্ধ ধর্ম। মধ্যযুগে কি? দেবদেবী হিন্দু ধর্ম। এই তুমি লোকসাহিত্যে আসো, লোকসাহিত্যে কিসের কথা? প্রেমের কথা, প্রেমই তো মানবতা। লোকসাহিত্যে প্রেমের কথা আছে, লোকসাহিত্যে মানুষের বীরত্বের কথা আছে, সেটাই তো মানবতা। লোকসাহিত্যের প্রধান চরিত্র কোনো দেব নয়, দেবী নয়, ধর্ম নয়, তাহলে প্রধান চরিত্রে ঠাঁই দিয়েছেন কি নারী, সেটাই তো মানবতা। এবার বুঝতে পেরেছো? মানুষকেন্দ্রিক সাহিত্যকেই তো মানবতা বলা হয়। লোকসাহিত্যের মধ্যে কোন রস আছে? করুণ রস, সেটাই তো মানবতা। তাহলে মানব কেন্দ্রিক যে সাহিত্য সেটাই মানবতা। তখন তুমি কম্পারিজন করে বলবা যে প্রাচীন যুগে ধর্ম থাকলেও, মধ্যযুগে দেবদেবী থাকলেও, লোকসাহিত্যের মধ্যে ধর্মকে, দেবদেবীকে অবহেলা করিয়া প্রথম মানব মানবীর প্রেমের কথা, তাদের মাধুর্য, তাদের বীরত্ব গাথা, এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এবং এই প্রাচীন এবং মধ্যযুগের সাহিত্যকে পাশ কাটিয়ে এই প্রথম নারীকে কোনো সাহিত্যের প্রধান চরিত্র হিসেবে দেখানো হয়েছে। আমরা মহুয়া, বলুয়া, কাজল রেখা, চন্দ্রাবতী প্রভৃতি বিখ্যাত লোকসাহিত্যে দেখতে পাই নারীর হৃদয়ের প্রেম, প্রেমের জন্য লড়াই, তাদের করুণ পরিণতি, তাদের সংগ্রামে অবতীর্ণ হওয়ার আহ বিষয়বস্তু এই লোকসাহিত্যে উঠে এসেছে। তাই বলা যায় লোকসাহিত্যে ধর্ম, দেবদেবীর পরিবর্তে মানবতার জয়গান গাওয়া হয়েছে। এর বেশিরভাগ সাহিত্যই করুণ রসে সিঞ্চিত। এবার ব্যাপারটা কি ক্লিয়ার? মানবতা বোঝা গেছে? গুড, ওকে। তাহলে আমরা লোকসাহিত্যে যে যে প্রশ্ন আসবে সেটা আমরা বুঝতে পারবো, ঠিক না? আর কোনো সমস্যা আমাদের হবে না।
এখান থেকে আমরা সব ধরনের প্রশ্নই পড়লাম। তাহলে আমাদের বেশি বেশি পড়তে হবে যেটা, সেটা হচ্ছে আমাদের এই গীতিকা। গীতিকা মানে কি? গীতিকা মানে হচ্ছে কাহিনী, সেটা আমরা পড়লাম। আর লোককাহিনী, এই কথা, কথা হচ্ছে কথাগুলো আমাদের পড়তে হবে। কথা কয় প্রকার? 3 প্রকার। গীতিকাও কয় প্রকার? 3 প্রকার। সঙ্গীতটা পড়তে হবে। লোকসঙ্গীতের এখান থেকে কি আসতে পারে? রিটেনের আসতে পারে। লোকসঙ্গীতের সঙ্গীতের বিভিন্ন ধারা, তোমার কাছে পটুয়া গান কেমন সেটা জানতে চাইতে পারে। তোমার কাছে ভাটিয়ালি কেমন, সেই ভাটিয়ালি গান কেমন সেটা তোমাকে জানতে চাইতে পারে। তোমার কাছে ভাওয়াইয়া গান কেমন সেটা তোমার কাছে জানতে চাইবে। তোমার কাছে ঘাটু গান কেমন সেটা তোমাকে জানতে চাইবে। জারি গান কেমন সেটা জানতে চাইতে পারে। সারি গান কেমন সেটা তোমাকে জানতে চাইতে পারে। তাহলে লোকসাহিত্যের সঙ্গীত থেকে প্রচুর প্রশ্ন আসতে পারে। তাহলে পটুয়া গান, ভাটিয়ালি গান, ভাওয়াইয়া গান, ঘাটু গান, জারি গান, সারি গান। স্থানও জানতে চায়। তোমরা বলো ময়মনসিংহ অঞ্চলের গান কোনটা? ভাইয়া একটু একটু ডিটেলসে তো বলবো, আমার তো আধুনিক সাহিত্য আছে, তোমরা কেন বোঝো না? আমার হাত বাঁধা, 2 ঘন্টার ফাঁদের মধ্যে আমার হাত বাঁধা, এটা তো বুঝতে হবে। ঘাটু গান, ঘাটু গান, ময়মনসিংহ অঞ্চলে ঘাটু গান আছে, জারি গানও আছে। গুড, দুইটাই আছে। গুড। এবার বলো নৌকা বাইচের সাথে, নৌকা বাইচের সাথে যেই গান, সেই গানটাকে আমরা কি গান বলি, যেটা নৌকা বাইচের সময় মানুষ গায়? সেটা সারি গান, সারি গান। নৌকা বাইচ সারি সারি হয়তো, তাই ওই গানের সাথে কি গানের সম্পর্ক? সারি গানের সম্পর্ক আছে। বলো তো ভাওয়াইয়া গানটা কোন অঞ্চলের গান? ভাওয়াইয়া গানটা কোন অঞ্চলের গান? হ্যাঁ, রংপুর, চাঁপাই নবাবগঞ্জ এই অঞ্চলের গান ভাওয়াইয়া গান। তাই তোমরা সেটা সবই তো বুঝো। এবার বলো নদীতে আগে জোয়ার, জোয়ারের সময় মানুষ ঘাটে যেত, বাজারে যেত। আবার যখন ভাটি হইতো তখন কিন্তু বৈঠা মারা লাগতো না। ভাটির সময় কেবলমাত্র তারা ওই বৈঠাটা, মাঝিরা শুধু বৈঠাটা ধরে একদম রিল্যাক্সে পানির টানে চলে আসতো। বলো ওই রিল্যাক্সের সময় সে একটা গান গাইতো, সেই গানের নাম কি? হ্যাঁ, সেই গানের গানের নামই হচ্ছে ভাটির গান। ঠিক আছে। ওকে, তাহলে আমরা মোটামুটি গানও আমরা পড়ে ফেললাম। ছড়া, প্রবাদ, ধাঁধা, লোকনাটক ইত্যাদি। এই লোকনাটক, পথনাটক, এগুলো একটু ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো? লোকনাটক পথনাটকের পার্থক্য এগুলো দেখে নিও। আসলে এখন প্রশ্ন যে স্টাইলে আসা শুরু করছে, এই বোঝা কঠিন। এবার লোকগীতিকা আমরা দেখে ফেলেছি, এটা 3 প্রকার, সেটা আমরা নাথ গীতিকা পড়ে ফেলেছি, ময়মনসিংহ গীতিকা পড়ে ফেলেছি, পূর্ববঙ্গ গীতিকা সব পড়ে ফেলেছি। তোমাদের বলতে হবে, বলো ভেলুয়া, ভেলুয়ার কাহিনী কোন অঞ্চলে প্রচলিত? ভেলুয়ার পূর্ব বাংলায়, চট্টগ্রামে প্রচলিত। গুড। এই যে নাথ গীতিকা আমরা দেখে ফেলেছি, নাথ শব্দের অর্থ প্রভু, এবং এটা শিবকে কেন্দ্র করে যে গান। রাজা মানিকচন্দ্র শিবের ভক্ত ছিল। এটা হচ্ছে তোমার এই, যেহেতু শিবের গান তাই নাথ গীতিকা, উত্তরবঙ্গ গীতিকা, ময়নামতি শিবের ভক্ত, গোপীচন্দ্রের সন্ন্যাস, এরা সবাই শিবের ভক্ত। এই যে আবার দেখো, যাহা নাথ গীতিকা তার সাথে নাথ সাহিত্যের একটা সম্পর্ক আছে। এই যে গোপীচন্দ্রের সন্ন্যাসকে আমরা দেখলাম, রাজা মানিকচন্দ্রের গান আমরা দেখলাম, রানী ময়নামতির গান দেখলাম। এই 3টা তো পড়বোই, পাশাপাশি গোরক্ষ বিজয় আমরা পড়বো, মিনচেতন আমরা পড়বো। তোমরা কি নাথ সাহিত্যে এই গোরক্ষ বিজয় আর মিনচেতন পড়েছো নাকি পড়ো নাই, বা আমি তোমাদের পড়িয়েছি বা পড়াই নাই? গোরক্ষ বিজয়ের কাহিনী পড়িয়েছেন, ওকে, থ্যাংক ইউ। তাহলে আর এখানে আমাদের আলোচনার দরকার নাই। এই যে শেখ ফয়জুল্লাহ, শেখ ফয়জুল্লাহ সম্পর্কে আমরা একটু বলে দেই। অত্যন্ত বিখ্যাত লেখক। কারণ শেখ ফয়জুল্লাহর নাম বললে আমাদের 3টা সাহিত্যের কথা মনে রাখতে হয়। এক হচ্ছে সে মুসলমান হওয়া সত্ত্বেও সে হিন্দু সাহিত্যের আদি কবি। তাহলে হিন্দু সাহিত্য বা শিবের সাহিত্য কোনটা? নাথ সাহিত্য। নাথ সাহিত্যের আদি কবি সে। তাহলে আমরা জানি শিবের ভক্ত কে ছিল? শিবের ভক্ত ছিল গোরক্ষ। সে গোরক্ষকে নিয়ে একটা কাহিনী লিখেছে, গোরক্ষ বিজয়। তাহলে সে নাথ সাহিত্যের আদি কবি, ঠিক না? আবার আমরা মুর্শিয়া সাহিত্য দেখব। ওই মুর্শিয়া সাহিত্যের প্রথম যে বইটা, সেই বইটার নাম ছিল জয়নাবের চৌতিসা। সে জয়নাবের চৌতিসা বা মুর্শিয়া সাহিত্যের আদি কবি। তাহলে শেখ ফয়জুল্লাহ কয়টি সাহিত্যের আদি কবি? 2টা সাহিত্যের। এবার শেখ ফয়জুল্লাহ মুসলমান হওয়া সত্ত্বেও রাধা কৃষ্ণের প্রেম কাহিনী লিখেছেন। তাহলে রাধা কৃষ্ণের প্রেম কাহিনীকে আমরা কি বলি? বৈষ্ণব পদাবলী। তবে এটার তিনি আদি কবি নন। তাহলে এবার দেখো শেখ ফয়জুল্লাহ, তোমরা বলো শেখ ফয়জুল্লাহ কয়টি সাহিত্যের আদি কবি?
শেখ ফয়জুল্লাহ কয়টি সাহিত্যের আদি কবি? দুইটি সাহিত্যের আদি কবি। আর শেখ ফয়জুল্লাহর নাম কয়টি সাহিত্যের সাথে জড়িত? তিনটি সাহিত্যের সাথে। এর মধ্যে বলো, শেখ ফয়জুল্লাহ মুসলমান হয়েও হিন্দু সাহিত্য কয়টা হিন্দু সাহিত্য লিখছে? দুইটা হিন্দু সাহিত্য লিখছে। তাহলে এরকম একজন ব্যক্তি, যে ব্যক্তি অসাম্প্রদায়িক ব্যক্তি, এরকম একজন ব্যক্তি, যে ব্যক্তি দুইটা সাহিত্যের আদি কবি, তার সম্পর্কে তো প্রশ্ন যে কোনো সময় চলে আসতেই পারে। দেখো, নাথ সাহিত্যের আদি কবি এবং শ্রেষ্ঠ কবি শেখ ফজলুল্লাহ। তার বিখ্যাত কাব্য হচ্ছে এই গোরক্ষ বিজয় নামে পরিচিত। আর মিনচেতন একই নামে পরিচিত আছে। মিনচেতন হচ্ছে শ্যামদাসের বই, কিন্তু গোরক্ষ বিজয়টাই তার বই হিসাবে আমরা চিনি। শেখ ফজলুল্লাহ রচিত পাঁচখানি গ্রন্থের সন্ধান পাওয়া গিয়েছে। এর মধ্যে গোরক্ষ বিজয়, আমরা জানি গোরক্ষ বিজয় লাভ করেছে। গোরক্ষর যে বস ছিল মিনচেতন, সে নারীর পেছনে ছুইটা, সে তার যেই কি আছে শিবের শিষ্যত্ব, শিবের শিষ্যত্ব এই মিননাথ নষ্ট করেছে নারীর পেছনে ছোটে। তখন এই গোরক্ষ কি করেছে, তার গুরু মিননাথকে নারীর হাত থেকে বাঁচিয়ে ভালো পথে নিয়ে এসেছে, তাই এই গ্রন্থের নাম হয়েছে গোরক্ষ বিজয়। এরপর গাজীর বিজয়, সত্যপীরের পাঁচালী। এই জয়, জয়নাব হবে এখানে, জয়নাবের চৌতিসা। এই জয়নাব ইমাম হাসানের স্ত্রী। ইমাম হাসান, হোসেন, এগুলো হচ্ছে মুরসিয়া সাহিত্য। তাহলে মুরসিয়া সাহিত্য প্রথম বই হচ্ছে কি, জয়নাবের চৌতিসা। তাহলে মুরসিয়া সাহিত্যের আদি কবি কে? শেখ ফয়জুল্লাহ। আর এই হচ্ছে শেখ ফয়জুল্লাহর রচনার বৈশিষ্ট্য, আমরা মোটামুটি বুঝে গেছি। অনেকে আবার জিজ্ঞাসা করেন জয়নাবের চৌতিসা কি? জয়নাল নয়, জয়নাব। এবার তোমরা বলো তো দেখি, চৌতিসা সাহিত্য আমরা পড়িয়েছি নাকি পড়াইনি? চৌতিসা কোন জাতীয় সাহিত্যকে চৌতিসা বলা হয়? জয়নাব বউ, বউ। ক থেকে হ পর্যন্ত, হ্যাঁ পড়িয়েছি। এই যে অনেকে বলছে ভাইয়া পড়িয়েছেন, গুড। ক থেকে হ পর্যন্ত 34টি যে ধ্বনি আছে, সেই 34টি ধ্বনিকে বলা হয় কি? চৌতিসা সাহিত্য। এটা কিভাবে শুরু হয়? ক দিয়ে শুরু হয়। যেমন কালাম নামে একজন লোক ছিল, খাই খাই ছিল তার স্বভাব, গরু চড়ানো ছিল তার পেশা, ঘোড়ায় চড়ে বাজারে যেত। আবার চ দিয়ে চামচামি করতে সে সুখ পেত, ছ দিয়ে ছাগল ছাগল দাড়ি। এরকম হচ্ছে লেটার বাই লেটার মেনটেন করে 34টি লেটারে যে সাহিত্য, তাকেই বলা হয় জননবে চৌতিসা বা চৌতিসা সাহিত্য। এবার বলো ক্লিয়ার কিনা, চৌতিসা সাহিত্য কেমন, বোঝা গেছে? বুঝছো চৌতিসা সাহিত্য? 8:15 নামাজের ব্রেক দিব। চৌতিসা সাহিত্য, ইয়েস। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা চৌতিসা সাহিত্য বুঝেছি। ময়মনসিংহ গীতিকা যে একটা মাস্টার ক্লাস, এই যে আশুতোষ পৃষ্ঠপোষক, দীনেশ চন্দ্র সম্পাদক, 1923 সালে প্রকাশিত হয়, 3 খণ্ডে। এই সবকটা পড়া পড়বা। সম্পাদনা, এটা সম্পাদনার চাইতে এটা সংগ্রাহক হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সংগ্রাহক জসিমউদ্দিন পর্যন্ত লোক সাহিত্যের সাথে যুক্ত। ময়মনসিংহ গীতিকার বেশিরভাগ কাহিনীমূলক, প্রেম, নারী চরিত্রের প্রাধান্য। 23টি ভাষায় অনুবাদ হয়েছে। ময়মনসিংহ গীতিকায় গীতিকা রয়েছে 10টি। এর মধ্যে দেখি তোমাদের ইতিমধ্যে আমরা দেখো, বিখ্যাত পালা, মহুয়া পালা, রচিত দ্বিজকানাই, এটা হচ্ছে রোমান্টিক, আমরা পড়ে ফেলেছি। বলুয়ার পালা আমরা পড়েছি, এটা রচয়িতা চন্দ্রাবতী, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি তিনি। এবং তিনি নিজেও, তাকে নিয়ে একটা পালা হয়েছে চন্দ্রাবতী জয়চন্দ্র নামে। কাজল রেখা পালাটা নিয়ে সিনেমা হয়েছে, রচয়িতার নাম জানা নেই। কিছুটা সংকলিত হয়েছে ঠাকুরমার ঝুলিতে। ঠাকুরমার ঝুলিগুলা কার? দক্ষিণারঞ্জন মিত্রের। কঙ্ক ও লীলার কাহিনীও আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি। চন্দ্রাবতী এবং জয়চন্দ্রের কাহিনীও আমরা পড়ে ফেলেছি কবি চন্দ্রাবতীকে নিয়ে। শুধুমাত্র আমাদের বাকি দেওয়ানা মদিনা। এই দেওয়ানা মদিনাও খুব বিখ্যাত, অন্যতম শ্রেষ্ঠ গীতিকা, বাট নট শ্রেষ্ঠ, কিন্তু শ্রেষ্ঠ কিন্তু মহুয়া। দেওয়ানা মদিনার কাহিনী হচ্ছে, এই দুলাল থাকে, আলাল আর আলালের ভাই দুলাল, দুই ভাইয়ের কাহিনী। আলাল কই, দুলাল কই, আলাল দুলালের সমস্ত কাহিনী দেওয়ানা মদিনা থেকে এসেছে। এখানে দুলাল মদিনার জন্য পাগল থাকে, বুঝতে পেরেছো? তাই দেওয়ানা মদিনা। এখানে আবার দেওয়ানদের কাহিনীও থাকে। তাহলে এখানে কি সামন্তবাদের কাহিনী আছে? তাহলে সামন্তবাদের কাহিনী আছে, প্রেমের কাহিনী আছে। এরপর আলাল আর দুলালের সৎমা থাকে, সৎমা তাদের সাথে চক্রান্ত করে, চক্রান্ত করে ফ্যামিলিকে তছনছ করে দেয়, তাহলে সৎমার চক্রান্তের কাহিনী এখানে আছে। লাস্ট পর্যন্ত দুলাল মদিনাকে ডাইভোর্স দিয়ে অন্য নারীকে বিয়ে করে, তাহলে দুলালের বেইমানি আছে, মদিনার সংগ্রাম আছে। তার সমস্ত কিছু এই ময়মনসিংহ গীতিকায় আছে।
ভাই, আপনার কাহিনী ভাবি জানে? না, জানে না। আমি বাড়িতে তো খুব বেশি ক্লাস নিই না। আচ্ছা দেখো, এই পূর্ব অঙ্গ গীতিকা আমাদের খুব বেশি দরকার নাই। নিজাম ডাকাত, কাফন চোরা, এই দুইটা বেশি পড়বা পূর্ব অঙ্গ গীতিকা, আর বেলুয়া সুন্দরী কাহিনী পড়বা। এই কয়টা হচ্ছে পূর্ব অঙ্গ গীতিকার প্রধান বিষয়বস্তু। আশুতোষ কথাকে কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে ভাগ করেছেন। যেটা কথা সেটাকে আমরা কি বলি? লোককথা বলি, ঠিক না? তাহলে লোক শব্দটার সাথে অনেকগুলা বিষয় জড়িত আছে। লোকগান আমরা একটু আগে দেখলাম, লোকগান ইম্পর্টেন্ট, লোক কথাটা ইম্পর্টেন্ট। আবার লোকগীতি, লোকগীতি, এই সবগুলাই আমাদের ভালো করে পড়তে হবে। রূপকথা আমরা পড়ে ফেলেছি। রূপকথা হলো শিশুতোষ কল্প কাহিনী, যেগুলাতে ইংরেজিতে ফেইরি টেলস বলে। রূপকথাগুলা সবচেয়ে বেশি সংগ্রহ করেছেন ঠাকুরমার ঝোলা ঝালা ব্যাগ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। তার সংগৃহীত বই ঝুলি, ঝুলি, ফলে, ফলে, দেখেছো? এইটা ইম্পর্টেন্ট। কথা সাহিত্য সম্রাট, এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই লোক সাহিত্যকে খুব বিখ্যাত করতে সহায়তা করেছেন রবীন্দ্রনাথ নিজে। এই লোক সাহিত্যগুলাকে তিনি বলেছেন ঠাকুরমার ঝুলি হলো বাংলার রস। উপকথা ব্রতকথা আমরা সব পড়েছি। এই লোকগীতিকা প্রিলি প্লাস রিটেন আসবে কোনটা কোন অঞ্চলের? পশ্চিমবঙ্গের পটুয়া গান, ভাদু গান, ঝুমুর ঝুমুর, যাত্রাপালার নৃত্যের সাথে যে গান। উত্তর অঞ্চলের গম্ভীরা গান, জাগো গান, এটা উত্তরে আছে। ভাওয়াইয়া গান, এটা উত্তর দিকে আছে। পূর্ববঙ্গের জারি গান, আবার ঘাটু গান ময়মনসিংহ অঞ্চলের। এইটা আবার পৈরো লোকগীতির, এটা পড়বা। পটুয়া গানের সাথে কার কাহিনী আছে? রাধা কৃষ্ণের কাহিনী আছে। এটা খুব বেশি আসে না বাদু গানটা। এটা পড়বা। গম্ভীরার বিষয়বস্তু হচ্ছে শিব আছে, আর হচ্ছে আঞ্চলিকতা আছে, অর্থাৎ চাঁপাই নবাবগঞ্জের আঞ্চলিক কাহিনী আছে। ভাওয়াইয়ার মধ্যে কি আছে? ঘাটু গানের মধ্যে রাধা কৃষ্ণের প্রেম আছে। প্রবাদ প্রবচন সামনে থেকে কি করবা? লোক সাহিত্যের 5টি প্রবাদ মুখস্থ রাখবা। লোক সাহিত্যের 5টি প্রবাদ মুখস্থ রাখবা। লোক সাহিত্যের প্রবচন, প্রবাদ আর প্রবচন তো সেম জিনিস। 5টি মুখস্থ রাখবা, অবশ্যই অবশ্যই 6টি মুখস্থ রাখবা, কারণ এইভাবে প্রশ্ন আসতে পারে। ময়মনসিংহ অঞ্চল থেকে গৃহীত পালাগান কি নামে পরিচিত? ময়মনসিংহ অঞ্চলের যে পালাগান গুলো সেগুলাকে আমরা গীতিকা বলি। ময়মনসিংহ গীতিকা কয়টি ভাষায় অনুদিত হয়েছে? 23টি ভাষায়। আমরা আগে পড়েছি যে বাউল গানগুলো আছে, বাউল গানের মধ্যে আধ্যাত্মিক প্রেম বেশি। ওই যে লালনের বিখ্যাত বিখ্যাত গানগুলো তোমরা শুনেছো, সেটা হচ্ছে মিলন হবে কতদিনে আমার মনের মানুষেরই সনে। এখন এই যে মনের মানুষ, এই মনের মানুষ আসলে কে? মনের মানুষ কি প্রেমিকা? না, এই মনের মানুষ প্রেমিকা নয়। এই মনের মানুষ হচ্ছে সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তার সাথে তিনি মিলনের কথা বলেছেন। তাহলে এটা হচ্ছে আধ্যাত্মিক প্রেম এবং অন্তর্গত অনুসন্ধান। বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অব হিউম্যানিটি, এটা বাউল গানকে দিয়েছেন, তোমরা জানো। নিচের কোনজন যুদ্ধকাব্যের রচয়িতা নন? সৈয়দ নুরুদ্দিন সে যুদ্ধকাব্যের রচয়িতা নয়, কারণ এরা সবাই যে বইটা লিখেছে সেই বইটার নাম হচ্ছে জঙ্গনামা। এখন জঙ্গ শব্দের অর্থ যুদ্ধ, নামা শব্দের অর্থ কাহিনী। তাহলে জঙ্গনামা শব্দের অর্থ কি? যুদ্ধের কাহিনী। কোন যুদ্ধের কাহিনী? কারবালা যুদ্ধের কাহিনী। তাহলে এদের সকলেরই জঙ্গনামা বই আছে, কিন্তু একমাত্র সৈয়দ নুরুদ্দিন, তার কোনো জঙ্গনামা বই নাই। এই জন্য তিনি যুদ্ধকাব্যের রচয়িতা নন। কোনটি কবি জয়নুদ্দিনের কাব্যগ্রন্থ? জয়নুদ্দিনের কাব্যগ্রন্থ হচ্ছে রসুল বিজয়। ইসলাম ও সুফি মতের প্রভাবে ভারতবর্ষে যখন ইসলাম ঢুকলো, ভারতবর্ষে যখন সুফি মত ঢুকলো, তখন আমাদের মধ্যে কিসের একটা বিপ্লব ঘটলো? আমাদের একটা নতুন ধর্মচিন্তার বিপ্লব ঘটলো। পাঁচালী সাহিত্য, আমরা বলি যে পাঁচালী গান, এই পাঁচালী গানের যে জনক তার নাম দাশরথী রায়। সংক্ষেপে তাকে আদর করে আমরা দাশু রায় বলি। এই দাশু রায়। আর রামনিধি গুপ্ত সম্পর্কে আমরা জানি, তিনি হচ্ছেন কোন গানের জনক? হিন্দি থেকে আগত টপ্পা গানের জনক, যে গানের মধ্যে রাগ রাগিনী বেশি। পূর্ববঙ্গ গীতিকার লোক পালাসমূহের সংগ্রাহক কে? তাহলে আমরা জানি যে যদি সংগ্রাহক কথাটা দেয়, তাহলে আমরা সবচেয়ে বেশি জোর দিব কাকে? চন্দ্রকুমার দিকে। আর উনাকে আমরা বেশি জোর দিব কি হিসাবে? উনাকে জোর দিব সম্পাদক হিসাবে। গোরক্ষ তার গুরু মীননাথকে কি করেছেন? নারী সঙ্গ থেকে বাঁচিয়েছেন।
তাহলে এই গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে রচিত? এটা আমরা বহুবার আজকে আলোচনা করেছি। এটার 1 2 3 4 অ্যান্সার কোনটা হবে? দেখি মনে আছে কিনা। সি, হয়ে গেছে। অ্যান্সার শতভাগ কারেক্ট। শাক্ত পদাবলী দেখো, একটা দেবী আছে, যে দেবী প্রচুর মানুষকে, প্রচুর অমানুষকে, অসুরকে হত্যা করেছেন। তোমরা নিশ্চয়ই সেই দেবীকে চিনো। সেই দেবীর নাম কি, যিনি অসুরকে হত্যা করেছেন, অসুরদের ব্লাড গুলা তিনি পান করেছেন? সেই কালী দেবী। কালী দেবী আসলে শক্তির দেবী। কালী দেবী হচ্ছে প্রতিশোধের দেবী, অসুরদের হত্যার দেবী। এই কালী দেবীর গান যিনি লিখিয়েছেন, এই কালী দেবীর অপর নাম হচ্ছে কালিকা মঙ্গল, সেটারে অপর নাম শাক্ত পদাবলী। তাহলে কালী দেবীকে নিয়ে সবচেয়ে বেশি গান কে রেখেছেন? সবচেয়ে বেশি গান লিখেছেন রামপ্রসাদ সেন। এ আবার আমাদের যে নবাব সিরাজের বন্ধু ছিল। তাই এটাই হচ্ছে শাক্ত পদাবলী। তাহলে শাক্ত পদাবলী বলো তো কোন দেবীর কাহিনী? শাক্ত পদাবলী কোন দেবীর কাহিনী? কালী দেবীর কাহিনী। থ্যাংক ইউ। মধ্যযুগের কবি নন কে? বড়চণ্ডী দাস শ্রীকৃষ্ণ কীর্তন বা বৈষ্ণব পদাবলী লিখেছেন, গোবিন্দ দাস বৈষ্ণব পদাবলী, জ্ঞান দাস বৈষ্ণব পদাবলী। তাহলে জয়নন্দী মধ্যযুগের কবি নন। ঠাকুরমার ঝুলি আমরা পড়েছি, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার এই ঝোলা জ্বালা থলে, এর মধ্যে তিনি বেশি, এক যে ছিল রাজকুমার, এক যে ছিল রাজকুমারী। এইটা কয় নাম্বার হবে? উত্তর তোমরাই বলো। কয় নাম্বার হবে? এক। ওকে, উত্তর কারেক্ট। থ্যাংক ইউ। লোকসাহিত্য কাকে বলে? লোক মুখে মুখে প্রচলিত যে কাহিনী আছে, যে গান আছে, ছড়া আছে, তাকে লোকসাহিত্য। মহুয়া পালাটির রচয়িতা হচ্ছে দ্বিজ কানাই। মহুয়া পালার রচয়িতা দ্বিজ কানাই। ওকে, এবার দেখো বিগত সালে লোকসাহিত্য থেকে আমাদের এখানে প্রশ্ন সবচেয়ে কি বেশি এসেছে। এখানে লোকসাহিত্য থেকে, ও সবই তো লোকসাহিত্যের প্রশ্ন। আমরা আগেই বলেছিলাম লোকসাহিত্যকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই। লোকসাহিত্যের বিভিন্ন শাখার বৈশিষ্ট্য, বিভিন্ন শাখার বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা বোধহয় জানো, ঠিক না? ছড়া, কবিতা, গান এবং লোক গানের পার্থক্য। ছড়ার বৈশিষ্ট্য, কবিতার বৈশিষ্ট্য, গানের পার্থক্য এবং লোকগানের পার্থক্য। এই হচ্ছে রিটেনের ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলা যেহেতু এসে পড়েছে, সুতরাং এখানে আমরা ফোকাস কম দিব। আমি আজকে যেগুলো পড়িয়েছি, লোকসাহিত্যের সাহিত্যিক মূল্য আলোচনা করো, লোকসাহিত্যের বৈশিষ্ট্য আলোচনা করো, তারপর লোকসাহিত্যের নারী চরিত্র আলোচনা করো, লোকসাহিত্যে মানবতাবাদ আলোচনা করো, লোকসাহিত্য মধ্যযুগে একটি বিশেষ ধারা সৃষ্টি করেছে সেটা আলোচনা করো, লোকসাহিত্যের ভাষা আলোচনা করো। এখন সামনে থেকে এই আইটেম গুলা বেশি পড়তে হবে। তারপরও যদি বিভিন্ন শাখার বৈশিষ্ট্য বলে, বিভিন্ন শাখার বৈশিষ্ট্যতে আমরা পারি। লোকসাহিত্যের কথা বলতে আমরা কি বুঝি? রাজা রানীর কাহিনী, পশু পাখির কাহিনী এবং ব্রত কল্যাণমূলক কাহিনী রয়েছে, সেটাকে কথা বলা হয়। আশুতোষ চট্টোপাধ্যায় তিনি কি করেছেন? এই কথাকে 3 ভাগে ভাগ করেছেন। একটা গেল গা কথা। কাহিনী বা গীতিকা বলতে কি বুঝি? গীতিকা হচ্ছে এক ধরনের কাহিনী ধর্মী আখ্যান, যাকে আমরা গীতিকা বলে থাকি। যেমন ময়মনসিংহ গীতিকা। তাহলে লোকসাহিত্যের আরেকটা বৈশিষ্ট্য, শাখার গীতিকার বৈশিষ্ট্য চলে গেল। এগুলোর মধ্যে গীতময়তা থাকার কারণে এবং কাহিনী থাকার কারণে একে গীতিকা বলা হয়, ইংরেজিতে একে ব্যালাড বলা হয়। দুইটা গেল গা। এবার লোকসাহিত্যে আসো ছড়ার বৈশিষ্ট্য। ছড়ার বৈশিষ্ট্য বলতে হবে কি? ছড়ার আগে, সবার আগে বলতে হবে আহ উদ্দেশ্য। ছড়ার উদ্দেশ্য শিশুদেরকে মনোরঞ্জন করার জন্য এবং ঘুম পাড়ানোর জন্য খুব আহ লঘু ছন্দে, লঘু ছন্দ মানে ছন্দের কোনো গুরুত্ব নাই, লঘু ছন্দে এবং অতি দ্রুত পঠনে যেই কবিতা, তাকে আমরা সাধারণত ছড়া বলি। তাহলে ছড়ার বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি পেলাম? এক হচ্ছে ছড়ার উদ্দেশ্যের মধ্যে আমরা পেলাম, ছড়ার উদ্দেশ্যের মধ্যে পেলাম শিশুদের মনোরঞ্জন করা এবং ঘুম পাড়ানোর জন্য যে সাহিত্যের সৃষ্টি হয়েছে তাই ছড়া। এবং এর ছন্দ হয় অত্যন্ত লঘু প্রকৃতির, স্বরবৃত্ত ছন্দ। এতে শাসাগাত অনেক কি থাকে? শাসাগাত অনেক বেশি থাকে। এই হচ্ছে ছড়া। কবিতার বৈশিষ্ট্য আমরা জানি, কবিতার ভাষার মাধুর্য অনেক বেশি থাকে, যেখানে শব্দ অলংকার, অর্থ অলংকার, চিত্রকল্প, রূপক, উৎপ্রেক্ষা, উপমা, এসবের কি থাকে? এসবের প্রাধান্য থাকে এবং ভাব ও বিষয়বস্তুর সামঞ্জস্য থাকে, তাই হচ্ছে কবিতা। তাহলে আমরা লোকসাহিত্যের প্রধান প্রধান পার্থক্যটা আমরা বুঝলাম। খোকা ঘুমালো, পাড়া জামালো, পাড়া জুড়ালো। এবার শাখার বৈশিষ্ট্য যদি আসে,
শাখার বৈশিষ্ট্যের মধ্যে কি কি সম্পর্কে তোমরা লিখে দিবা দুই চারটা কথা। গীতিকা সম্পর্কে একটা কথা লিখবা। কথা সম্পর্কে তোমরা পড়েছো, কথা তিন প্রকার, কথা সম্পর্কে কিছু লিখবা। গীতিকা গেল, কথা গেল। আর কি এখানে লেখা যায়? লোকসাহিত্যের গান একটা বড় শাখা, গান সম্পর্কে লেখা যায়। চার পাঁচটা, তিন চারটা লিখলেই হবে। ছড়া সম্পর্কে ইতিমধ্যে তোমরা জেনে গেছো, তাহলে ছড়া সম্পর্কে লিখে দিবা। আর একটা বলো 5 নাম্বার, কে কোনটা লিখবা। যখন শাখার বৈশিষ্ট্য আসবে, 5টা আইটেমের 1 লাইন 2 লাইন করে লিখতে হবে। আমি প্যাটার্নটা দেখিয়ে দিচ্ছি। আরেকজন বলেছো বচন, থ্যাংক ইউ। এই যে বচন একটা সমৃদ্ধ শাখা। তাহলে স্টাইলটা হবে কেমন? স্টাইলটা হবে এই 1 লাইন 2 লাইন করে লিখতে হবে। লোকসাহিত্যের বিভিন্ন শাখার বৈশিষ্ট্য আলোচনা করো। এই যে একটা পেজ নিবা, পেজ নেওয়ার পর এক পেজে তো হবে না, যেহেতু 6 নম্বরের প্রশ্ন, এই 2 পেজে তোমাকে লিখতে হবে। তাহলে তুমি লেখলা 1 নং প্রশ্নের উত্তর। লেখার পর তুমি সরাসরি উত্তরে চলে যাইবা। তখন তোমাকে একটা সুন্দর শিরোনাম দিতে হবে। কি শিরোনাম দিবা? যে মধ্যযুগের অন্যতম একটি শ্রেষ্ঠ সাহিত্য হচ্ছে লোকসাহিত্য, কারণ এই সাহিত্যটা হচ্ছে প্রথম মানবতাবাদী, যেখানে প্রেম, উদারতা, সামন্তবাদ ইত্যাদি প্রকাশ পেয়েছে। তাহলে তুমি এই সুন্দর 1 লাইনে একটা, 2 লাইনে একটা কিসে চলে গেলা? ভূমিকায় চলে গেলা। তাহলে মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্য লোকসাহিত্য, এই লোকসাহিত্যের বিভিন্ন শাখাগুলোর বৈশিষ্ট্য। এরপর তুমি দিলা গীতিকা। এই যে তুমি গীতিকা দিলা, তখন গীতিকার একটা ব্যাখ্যা দিয়ে দিলা, গীতিকা কি জিনিস। গীতিকাকে 3 ভাগে ভাগ করা হয়েছে: পূর্ববঙ্গ গীতিকা, পশ্চিমবঙ্গ গীতিকা, পূর্ববঙ্গ ময়মনসিংহ গীতিকা এবং উত্তরবঙ্গ গীতিকা। এই ময়মনসিংহ গীতিকার শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে মহুয়া পালা। শেষ, গীতিকা শেষ। গীতিকার পর তুমি কোথায় চলে যাইলা? গীতিকার পর তুমি লোকগানে চলে যাইলা। মধ্যযুগের অন্যতম একটি সমৃদ্ধ ধারা হচ্ছে লোকগান। লোকগান, এই লোকগানের মধ্যে স্থানভেদে, অঞ্চলভেদে, বিষয়বস্তুভেদে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। যেমন আমরা দেখতে পাই পটুয়া গান, গম্ভীরা গান, পটুয়া, গম্ভীরা, জারি, সারি, ভাটিয়ালি ইত্যাদি। তাহলে গানও চলে গেল। এরপর তুমি আসলে কথা। ডক্টর আশুতোষ, তিনি কি করেছেন? এই লোকসাহিত্যের কথাগুলোকে 3 ভাগে ভাগ করেছেন। লোকসাহিত্যের কথা বলতে আমরা এক ধরনের কাহিনীধর্মী, শিক্ষামূলক, রাজা রানীর কাহিনী, রাজকুমার রাজকুমারীর কাহিনী এবং পশু পক্ষী এবং কল্যাণধর্মী কাহিনীকে বুঝে থাকি। এই কথাকে 3 ভাগে ভাগ করা হয়েছে: রূপকথা, উপকথা এবং ব্রতকথা। তুমি এটাই গেলা, কথায় চলে গেলা। সবশেষে তুমি বচনে গেলা। এই তুমি যখন ব্যাখ্যা দিবা, তখন তোমার কি হয়ে যাবে? বৈশিষ্ট্যগুলো শেষ হয়ে যাবে। তাহলে আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হইলো কি? কিভাবে এই প্রশ্নগুলো লিখতে হবে ক্লিয়ার কিনা বলো? ওকে ওকে, প্রশ্নের ধরন শেষ। তাহলে পার্থক্যটা যে আছে, সেই পার্থক্যটা আমরা দেখতে পেলাম। লোকসাহিত্য কি জিনিস এটা সবচেয়ে সহজ, এবং এটা অ্যান্সার করা তোমাদের জন্য সহজ হবে। চন্দ্রকুমার দে, দীনেশ চন্দ্র সেনের নাম কেন লোকসাহিত্য প্রেমীদের হৃদয়ে চিরকাল থাকবে, এটাও তোমরা পড়ে ফেলেছো। এই লোক সংগ্রাহক হিসেবে অত্যন্ত বিখ্যাত, এই লোক সম্পাদক হিসেবে অত্যন্ত বিখ্যাত। এই প্রশ্নগুলো অনেক ছোট। তখন প্রশ্ন ছিল কয় নম্বরের? 3 নম্বরের প্রশ্ন। এটা হচ্ছে 6 নম্বরের প্রশ্ন। লোকগানের জনপ্রিয়তার কারণ কি? লোকগানের জনপ্রিয়তার কারণগুলা তোমরা ব্যাখ্যা করবে, আর বাকি যা আছে সব পারবে ইনশাল্লাহ। ময়মনসিংহ গীতিকা ইতিমধ্যে আমরা পড়ে ফেলেছি। 2টি পালার নাম অন্তত লিখুন। একটা পালার নাম মহুয়া পালা, আর একটা পালার নাম কাজল রেখা পালা। এই যে বর্তমান সময়ে লোকধারার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, এর কয়েকটা কারণ কি হতে পারে? গান ও লোকগানের পার্থক্য কি? মানুষের এই যে গান হচ্ছে এই গীতিময়তা ধর্মী যেগুলো আছে সেগুলা গান ধরো। আর লোকগান হচ্ছে লোক মুখে মুখে প্রচলিত যে গানগুলো, এবং যে গানগুলো আমাদের মধ্যযুগের সাহিত্যের কিছু বৈশিষ্ট্য সম্পন্ন, ফিচার সম্পন্ন, সেগুলো হচ্ছে লোকগান। এগুলোর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মানুষের মুখে মুখে এগুলা কি হয়েছে? বিখ্যাত হয়েছে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এই লোকগানগুলোর লেখক হচ্ছে অজ্ঞাত। লেখক হচ্ছে অজ্ঞাত। আমরা লোকগানের মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হিসেবে পাই বিভিন্ন আঞ্চলিকতা, আঞ্চলিক কাহিনী, আঞ্চলিক প্রেম এবং ধর্মীয় প্রভাব এই লোকগানের প্রধান প্রধান বৈশিষ্ট্য। লোকনাটক কোনগুলো? লোকনাটক হচ্ছে তোমার লোকনাটক কি এসেছে? আচ্ছা, লোকনাটক হচ্ছে, এখন তোমাকে আমি তো নাটকের নাম নাই এগুলা, আমরা আগে কিছু দেখতাম, বুঝতে পারছো? আমরা আগে কিছু দেখতাম বিভিন্ন মেলার মধ্যে, বিভিন্ন ছোট ছোট যে নাটকগুলো আছে, গানের সাথে সাথে ছোট নাটক মঞ্চস্থ করা হতো। আপাতত তোমার এগুলাকে আমরা লোকনাটক হিসাবে দেখেছি, কিন্তু লোকনাটকের কোনো জনরা এই জাতীয় এখন পর্যন্ত আমি ঠিক পাই নাই। হ্যাঁ, যাত্রাপালাই, ওই মেলার মধ্যে যেটা দেখতাম যাত্রাপালার কাছাকাছি, কিন্তু সেগুলাকে ডাইরেক্ট যাত্রাপালা বলবা না, এটাই বলবা লোকনাটক বলবা।
ওগুলাই লোকনাটক, যেগুলাকে আমরা যাত্রাপালা বলি ওগুলাই লোকনাটক, কিন্তু যাত্রাপালা কথাটা শব্দটা ব্যবহার করো না।